uh, device problem. So assalamu alaikum, welcome you all to our second classes of engineering economics, section DA. So before starting the today's class, I would like to share you about our some basic information about our YouTube channel and our Google Classroom again, because I have faced some difficulties over there to operate that. So I think already আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার যে আমাদের যে জাস্ট আমার নেমে কেন চ্যানেলটা রাখা, এটা পরে একদিন আপনাদের সাথে হয়তো বলবো, এখন এটা আসলে বলার সময় আসেনি। সো দিস ইজ মাই চ্যানেল, এন্ড এখানে আমি যেটা করি যে আমার যত ক্লাস আমি লাস্ট সেমিস্টারে আমি যত ক্লাস নিয়েছি, এই সেমিস্টারে ইনশাআল্লাহ আমি যতগুলো ক্লাস নিব, আল্লাহ যতদিন সুযোগ দেন, রহমত দেন, আমি সবগুলো ক্লাসের রেকর্ডেড ভার্সন আপলোড আমি প্রতিদিনে আপলোড করে দিই। সো আজকে যেটা দেখাতে যাচ্ছিলাম, এটা ছিল হচ্ছে আজকে সকালে ডিবির সাথে ক্লাসে, যে আমি যে মাউস নিয়ে যাচ্ছি এর থেকে আপনি জুম করে দেখবেন, এটা সকালে ডিবির সাথে ক্লাস। তো জাস্ট আমি দেখানোর জন্য, সো আপনি যখন ক্লাস হচ্ছে গিয়ে নিচে ডেসক্রিপশনে হচ্ছে আপনি পেয়ে যাবেন, সেটা হচ্ছে গিয়ে যে ভিডিওটা অন হয়ে গেছে। সো হচ্ছে গিয়ে আপনি পেয়ে যাবেন যে পজ হচ্ছে না, ডেসক্রিপশনে হচ্ছে আপনি পেয়ে যাবেন যে এইটা আসলে কাদের ক্লাস। আমি সাধারণত এইভাবেই টাইটেলটা দিয়ে থাকি, যে যেভাবে দেখেন ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অন সিএসসি ডিবি, এভাবেই বলে দিই। তো আপনারটা যখন আমি আপলোড করব সেম টাইটেলই হয়তো থাকবে, বাট ওটা হবে হচ্ছে সিএসসি ডিএ, এইভাবে দিব। এছাড়া ডেসক্রিপশনে আমি মোটামুটি বলে দিই যে আমি কি কি পড়িয়েছি, এটা দেওয়া থাকে। সো যদি মানে আপনার এমন হয় যে আপনি যে বুঝতে পারছেন না যে এটা আপনার কিনা বা এটা ওদের কিনা, তাহলে হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে ওইটা একটু দেখে নেবেন যে টাইটেলে বা আমি ডেসক্রিপশনে কোথাও লিখে দিয়েছি কিনা। এছাড়া হচ্ছে গিয়ে ক্লাসটার প্লে লিস্টে গেলে অবশ্যই আপনি পাবেন। প্লে লিস্টে যেটা হবে, সরি কি ওপেন হবে, আমার টাচটা বেশি স্মুথ, এই কারণে এই প্রবলেমটা আমি ফেস করি। সো প্লে লিস্টে গেলে যেটা হবে যে সরি, এটাতে এমবিএ প্লে লিস্টে আমি চট করে চলে আসছি। সো প্লে লিস্টে গেলে যেটা হবে যে ওখানে আপনাদের জন্য আলাদা প্লে লিস্ট ক্রিয়েট করা আছে। আমরা বলছি যে প্লে লিস্ট, এই যে যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এর প্লে লিস্ট আলাদা, সেটা হচ্ছে দিস ওয়ান, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স জিডি 301। এখন পর্যন্ত এটাতে আমাদের 4টা ভিডিও আসছে। দুইটার ভিডিও আপনাদের সকালের ক্লাসে দুটো হয়েছে, কারণ একটা এইচডি ভার্সন আর একটা হচ্ছে এসডি ভার্সন, এই কারণে দুটো ভিডিও আমার দুটো করে ভিডিও আপলোড হয়ে যায়। সো দ্যাটস ইট, এইটুকু হচ্ছে এখানে গেলে পাবো। আচ্ছা সজীব, আপনি একটা প্রশ্ন করেছেন, আপনি হ্যান্ড রেজ করেছেন, জি স্যার বলেন। ম্যাম, দুইটা সেকশনের জন্য যদি আলাদা হইতো তাহলে ম্যাম আমাদের বোঝার জন্য খুব সুবিধা হইতো। দেখা যাচ্ছে কি আলাদা করে দেব, প্লে লিস্ট আলাদা করে দেব, সেটা চাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে, কোনো সমস্যা না। তো এটা তাহলে এক করব, জিডি বা ইঞ্জিনিয়ারিং জিডি 301 একটা ডিবি লিখে প্লে লিস্ট বানাবো, একটা ডিএ লিখে প্লে লিস্ট বানায় রাখবো, ঠিক আছে? ধন্যবাদ ম্যাম। ঠিক আছে, ওইভাবে করে দিব, তাহলে সমস্যা ওকে। না। সো যেটা হবে যে এখান থেকে গেলে আমরা হচ্ছে কি আমাদের ইয়াটা পাবো, আমাদের ক্লাসরুমে যে সরি আমাদের যে রেকর্ডেড ভার্সনে যে ডিটেইল সেটা পাবো। এছাড়া হচ্ছে কি একটু ক্লাসরুম নিয়ে কথা বলবো। আমার গুগল ক্লাসরুমটা আপনাদের সাথে আবারও একটু শেয়ার করাটা জরুরি হয়ে গেছে। এটাতে আমি আরেকটা প্রবলেম আমি ফেস করি স্যার, এটা হচ্ছে আমার সকালে মাইক্রো ইকোনমিক্স এর গুগল ক্লাসরুমে, আমি হচ্ছে গিয়ে আপনাদেরটাতে যাচ্ছি। এটা হচ্ছে আপনাদের ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স, এটা যেটা ডে ব্যাচ। দেখেন পিপল এখন কতজন এখানে, 54। আপনারা কিন্তু 54 স্টুডেন্টস নাই আমার সাথে, আমার এই ক্লাসে 39 আছে। আমি ক্লাসটা নেওয়ার আগে আমি দেখে আসছি যে কতজন স্টুডেন্ট আছে, 39। সো যারা হচ্ছেন কি এই সেকশন বিলং করে না, ভার্চুয়াল ছাড়া, ভার্চুয়াল যিনি আছেন আপনি হয়তো এই সেকশনের সাথে করতে চাচ্ছেন, তাহলে আপনি এই সেকশনে থাকবেন। যারা ভার্চুয়াল ছাড়া এই সেকশন বিলং করেন না, কাইন্ডলি এখান থেকে রিমুভ হয়ে আমার যে মানে আপনি যদি এই সেকশনে না থাকেন রিমুভ হয়ে যাবেন, হ্যাঁ রিমুভ হয়ে ডিবিতে চলে যাবেন। আর আপনার যদি মনে হয় সকালেও ক্লাস করবেন বিকালেও ক্লাস করবেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু অরিজিনাল যে সেকশনটা বিলং করেন সেই সেকশনটাতে হচ্ছে গিয়ে আপনি
আপনার ইয়াটা দিবেন আইডি, মানে সেই সেকশনে হচ্ছে কি আপনি অ্যাসাইন থাকবেন। আদারওয়াইজ আমি যখন অ্যাসাইনমেন্ট দিব, ক্লাস টেস্ট নিব, এখানে আপনি অ্যাবসেন্ট হবেন। এটা দেখে তো আমি আসলে মেইনলি আপনার মার্কস ইনপুট দেওয়া শুরু করব। তখন আমি দেখতে পাবো যে এই স্টুডেন্ট তো অ্যাবসেন্ট, আমার কাছে মনে হবে যে সে ক্লাস করে না, এরকম একটা অসুবিধা আমার জন্য ক্রিয়েট হতে পারে। সো দ্যাটস ইট। আর গুগল ক্লাসরুমের কোডটা অনেকে হয়তো ম্যাম কি জানেন। বললেন ওটা তার একটু আরেকবার বলবেন, বুঝতে পারিনি। আমি বলতে চাচ্ছিলাম যে আমার গুগল ক্লাসরুমে ডিবির যে সেকশন, এখানে 54 জন স্টুডেন্ট আছে, আপনারা আছেন হচ্ছে 39 স্টুডেন্টস। সো যারা এই সেকশন বিলং করেন না, বা অনেক কারণে হয়তো ডিবিতে জয়েন করছেন, হতেই পারে, আপনি জাস্ট রিমুভ হয়ে শুধুমাত্র একটা সেকশনে থাকবেন যেটা বিলং করছেন। এটা ডি এর ক্লাসরুম কোড। কারণ হচ্ছে আমি যখন অ্যাসাইনমেন্ট নিব, এই আমাদের এটা তো হচ্ছে ইয়া ভার্সন, প্রো ভার্সন, এটা তো জানেনই, এগুলাতে আমাদের আরো অনেক কিছু ফিচার আছে। সো আমাকে অটোমেটিক্যালি গুগল ক্লাসরুম থেকেই দেখাবে যে আপনি আমার কোন কোন অ্যাসাইনমেন্ট, সাপোজ ধরেন কার নাম বলবো, এখন নাম মনে হচ্ছে সাকিবের নাম মনে হচ্ছে, যা আমাদের সিআর। এখন সাকিব হয়তো অ্যাসাইনমেন্ট সাবমিট করে না, এইভাবে তখন আইডির পাশে আমাকে অ্যাবসেন্ট দেখাবে অটোমেটিক্যালি, আমি ওখান থেকে আসলে মার্কস গুলো অ্যাডজাস্ট করবো। ওটাই বলতে চাচ্ছিলাম যে যদি আপনি সেকশন বিলং না করেন, সেই সেকশনে গুগল ক্লাসরুমে থাকেন, আমি আপনাকে অ্যাবসেন্ট করে মার্কস দিয়ে দিলাম, কারণ আমি জানি আপনি নাই। অথচ আপনি হয়তো ক্লাস সবই করেছেন, সবই ঠিকঠাক মতো করেছেন, কিন্তু এখানে আপনার এটা সাবমিশন আসে না। এই প্রবলেম গুলো হতে পারে। তো এই কারণে যেই ক্লাসরুম, মানে যেই সেকশন বিলং করবেন সেই সেকশনের ক্লাসরুমে জয়েন করবেন, এইটুকু রিকোয়েস্ট করছিলাম বারবার। So this is our Google Classroom code. অনেকে কালকে মেসেঞ্জার গ্রুপে লিখছিলেন ক্লাসরুম কোডটা জানেন না, কাইন্ডলি একটা স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আর এটা আমাদের এটা আমাদের সেকশন ম্যাডাম, এই সেকশন। হ্যাঁ, এটা এ সেকশনের ক্লাসরুম কোড। ইয়েস, আমরা যারা প্রথম দিন কানেক্ট হয়ে গেছি তারা তো সবাই অলরেডি এই সেকশনেই কানেক্ট হয়ে গেছে অলরেডি। 8 সেকশনে কানেক্টেড হয়েছেন ওইটাই। আর তারা অনেকে ডিবি তে চলে গেছেন, এটাই তো বললাম, সবাই তো এটাতে নাই। যারা নাই কাইন্ডলি রিমুভ হয়ে যাবেন। আমি ডিবি তেও বলেছি, এখান থেকে কিছু রিমুভ হয়েছে, 54 ছিল, 54 থেকে সরি 64 ছিল, 64 থেকে 54 এ নেমে এসেছেন, কিন্তু তারপরেও তো আছে, মানে সবাই তো রিমুভ হয়নি, ইট মিন্স কেউ না কেউ তো যারা এখন এই আছে। সেকশনে তারা এই গুগল ক্লাসরুমেই জয়েন থাকবে তো? হুম হুম হুম, জি ম্যাম, ওকে আপনারা এটাতে থাকবেন, বাকিরা হচ্ছে গিয়ে রিমুভ হয়ে যাবে, এটাই বলতে ওকে চাচ্ছিলাম। ম্যাম। আচ্ছা, আরেকটু বিষয়, যারা জুম লিংক ভুলে যাচ্ছেন, বা অনেকে এই যে দেখেন ক্লাসরুম ডিটেইলে গেলে জুম লিংকটা দেখাবে, বুঝতে পারছেন? আমার জুমের যে আইডি, যেটা এই আমার কোনো পাসওয়ার্ড নেই, আমার ওয়েটিং রুম অন করা আছে, তাও আমি এখন নরমালি যে ওয়েটিং রুম আজকে অফ করে দিয়েছি ক্লাস শুরু করার পরে। সো এই যে আমার জুমের জুম মিটিং আইডি দেখতে পাচ্ছেন, যদি মিটিং আইডি ভুলে যান এখানে চলে যাবেন, এখানে আইডি পেয়ে যাবেন, এখানে আইডি দেওয়া আছে। ওকে, সো দ্যাটস দ্য বেসিক থিং। আমার কিছু বিষয় নিয়ে জানানো দরকার ছিল, সেটুকুই, আর কিছু না। আপনারা এই ব্যাপারে আমার থেকেও বেশি স্মার্টার, আমি এটা বিলিভ করি। আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শেখার আছে। আমি প্রথম এই গুগল ক্লাসরুম নিয়ে আমাকে রিকোয়েস্ট করেছিল এই আপনাদের সায়েন্সের স্টুডেন্ট, যে ম্যাডাম এটা একটু ওপেন করেন, এটা প্রায় যে বললাম যখন ফার্স্ট আমি ক্লাস নেওয়া শুরু করি সায়েন্সে, ওরাই রিকোয়েস্ট করেছিল, ওদের রিকোয়েস্টে আমি প্রথম এই এলএমএস হিসেবে এটা ওপেন করি। তো তখন জাস্ট আমরা ম্যাটেরিয়াল শেয়ার করতাম, যেহেতু আমরা অফলাইন ক্লাসে ছিলাম, সো আমাদের এইভাবে অসুবিধা হতো না। এখন অনলাইনে আসার কারণে আমার এই আগের ইউজ করা ফিচার গুলো আমি আরো ভালোভাবে ইউজ করতে পারছি, এটাই হয়েছে আমার জন্য সুবিধা। তো আজকে আমরা মেইনলি যে টপিকটা নিয়ে স্টাডি করব, which is about the basic things of economics. That means what is economics, why you are going to learn about economics, then what are the branches of economics, then market system, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে মেইনলি স্টাডি করব। ম্যাম, ইয়েস, এখন যে ক্লাসটা করছে এটা কি ডিএ? জি স্যার, এটা ডি এর ক্লাস, মানে আপনাদের যে প্রথম যে ব্যাচটা ছিল, অরিজিনাল যে ব্যাচটা ছিল, এটা তাদের ক্লাস, বুঝতে পেরেছেন? কোনো কনফিউশন আছে? না ম্যাম, তবে ম্যাম আমি ডিবি ওই ক্লাসরুম থেকে রিমুভ করতে পারিনি, আপনি যদি পারেন আমাকে রিমুভ করে দিতে পারেন। আমি হচ্ছে এটাই তো, আমি তো ধরে ধরে খুঁজে খুঁজে বের করতে পারবো না। আপনি হচ্ছে নিজে যদি দেখেন যে 2 সেকশন আছে, আপনি যেই সেকশন বিলং করেন সেই সেকশনে থাকেন, বাকিটা থেকে নিজে থেকে লিভ নিয়ে নেবেন। আচ্ছা, আমি জাস্ট আরেকটা কোয়ারিজ দেখাচ্ছিলাম, যে কারণে আমি কালকে বলেছিলাম, যে লাস্ট ক্লাসে বলেছিলাম যে আই ডোন্ট নিড দ্য অ্যাটেন্ডেন্স। এটা একটু দেখেন, এক্সেল ফাইলটাকে ওপেন হয়েছে?
আচ্ছা আচ্ছা, সরি, এক্সেল ফাইল এভাবে ওপেন হবে না আপনাদের সাথে। আমি আপনাদের একটা এক্সেল ফাইল ওপেন করে দেখাচ্ছি। এটা আজকে সকালের অ্যাটেন্ডেন্স, দেখতে পাচ্ছেন? এখন মনে হয় দেখতে পাচ্ছেন। সো জি ম্যাডাম, দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা আমাদের সকালের অ্যাটেন্ডেন্স ফাইলটা হচ্ছে, এটা আমাদের একটু অসুবিধার কারণে এটা ঝামেলা করে। এখানে হচ্ছে আমি, এটা হচ্ছে একটা ফাইল যেখানে শুধুমাত্র আমাকে স্টুডেন্টদের নেম এন্ড আইডি পাসওয়ার্ড গুলো দেখাচ্ছিল। ঠিক আছে, স্টুডেন্ট নেম আইডি ওইভাবে আমি পাচ্ছিলাম। পরবর্তীতে যে আমি নেম চেঞ্জ করছি, কখন কে জয়েন করেছে, এটা হচ্ছে তাদের লিস্ট অফ স্টুডেন্টস। হ্যাঁ, এখান থেকে আমি জানি আজকে আমার ক্লাসে 31 স্টুডেন্টস জয়েন করেছে। সো এই যে দেখেন, হাসিবুল হাসান নাম আইডি দেখতে পাচ্ছি, এই যে মেহেদি হাসান নাম আইডি দেখতে পাচ্ছি, আজাদুল ইসলাম নাম আইডি দেখতে পাচ্ছি। সো এই জন্যই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে যখন জুমেও জয়েন করবেন যাতে নাম আইডি থাকে, আমি যখন যখন অ্যাটেন্ডেন্সটা দিব এটা থেকে দেখে দিতে পারি, এবং এটা একদম প্রপার ওয়েতে আমি ক্রিয়েটেড করি। এখন দেখেন অসুবিধাটা কোথায় হবে, এই যে রোজি 8, আমি কিভাবে চিনবো উনি কে? আমি কাউকে মেনশন করছি না, বাট এরকম অনেকে নামগুলো দেন। রোজি 8 থেকে তারা আমার আসলে তাকে খুঁজে বের করা সম্ভব না। বা এই যে ধরেন আরেকটা নাম দেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। এরকম কিছু নাম আছে যে আমি সেখান থেকে আসলে তার নাম দেখে আমার বোঝা সম্ভব না এইটা কোন স্টুডেন্ট, তার আইডিটা কি। একটু এই জায়গায় আমরা একটু কনসেন্ট্রেশন দিব যে জুমে আমরা যে 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 পার্টিসিপেন্ট আমার যে নেমটা, সেখানে যাতে আমার নামটা আর আইডিটা থাকে, সো দ্যাট আমি খুবই ইজিলি আপনাদের অ্যাটেন্ডেন্স দিতে পারবো, এবং আপনাকে কষ্ট করে অ্যাটেন্ডেন্স দিতেও হবে না, অ্যাটেন্ডেন্সটা অটোমেটিক্যালি আমার কাছে চলে আসবে। ক্লাসে তাহলে আমরা, জি স্যার বলেন, কথাটা কেটে গেছে। হ্যাঁ, মেইল অ্যাড্রেসটা কি ওটার সাথে অটোমেটিক্যালি ইনক্লুড হয়েছে নাকি আপনি ম্যানুয়ালি ইনক্লুড করেছেন? হ্যাঁ, মেইল অ্যাড্রেসটা আমি ম্যানুয়াল মানে ইনক্লুড করি নাই। মেইল অ্যাড্রেসটা যেটা হয় যে আপনি যে মেইলটা দিয়ে ওপেন করেছেন আপনার গুগল ক্লাসরুম, সরি জুম যে আইডিটা, সেই মেইল অ্যাড্রেসটা আসবে, এবং এখানে নিজেকে রিনেম করার একটা অপশন আছে, আপনি চাইলে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন। রিনেম দেমসেলফ এর তো আসে, ওখান থেকে জানি যে রিনেম করার একটা অপশন থাকে, রিনেম দেমসেলফ। সো আপনি চাইলে আপনাকে রিনেম করে নিতে পারেন, আপনার নামটা চেঞ্জ করে নিতে পারেন। যে আপনার নাম ধরেন আপনি দিয়ে রেখেছিলেন XYZ দিলে তার আমি বুঝবো না যে হু ইজ XYZ। সো আপনি রিনেম করে নিবেন, আমি সেক্ষেত্রে আপনাকে খুব ইজিলি রিচ করতে পারবো যে ইনি কে, এটুকুই বলেছি। সো আজকে ক্লাসে চলে যাই। সো টুডে উই উইল টক অ্যাবাউট things of economics, basic things of economics, and one is the principles of microeconomics by Gregory Mankiw. And actually this PowerPoint slide was prepared by the main author, that means Gregory Mankiw, and আমি জাস্ট এই স্লাইডটাকে স্লাইডলি মডিফাই করে নিয়েছি। উনি হচ্ছেন জাস্ট 10 প্রিন্সিপালের উপরে ইম্পর্টেন্স দিয়েছেন, আমি 10 প্রিন্সিপালের সাথে আরো কিছু বেসিক টার্ম নিয়ে ওখানে আলোচনা করি, সো দ্যাট সেইখান থেকে আমি হচ্ছে এখানে কিছুটা চেঞ্জেস নিয়ে আসছি, আদারওয়াইজ অল থিং আর সেম। সো এবং এই স্লাইডটার একটা মজা আছে, যখন আমি পড়াবো আমি তখন জায়গাগুলো দেখাই দিব যে এখানে কিছু ভালো সাইড আছে। যেমন আমি কতগুলো লিস্ট দেখতে পাচ্ছি, যে এখনই ঝামেলাটা বলে দিই। একজনকে দেখতে পাচ্ছি, ওনার নাম হচ্ছে মাইক্রোম্যাক্স। মাইক্রোম্যাক্স, ওনাকে কিন্তু আমি শেষে বুঝতে পারবো না যে উনি কে, ওনার অ্যাটেন্ডেন্স কিন্তু এই মাইক্রোম্যাক্স নামে আসবে। সো এইভাবে একটু কেয়ারফুল থাকবেন আপনারা। আচ্ছা, সো দিস ইজ দ্য সো টু ইন মিউট হয়েছে, হ্যাঁ কাইন্ডলি মাইক্রোম্যাক্স যিনি, আপনি একটু রিনেম করে নেন নিজেকে, নামটা চেঞ্জ করে রিনেম করার অপশন থাকে, দেখেন আপনার নামের পাশে ক্লিক করলে রিনেম অপশনটা আসবে, ওখান থেকে আমাদের যাদের রিনেম করা আছে, যেমন প্রথমে আমাদের আইডিটা, তারপরে নেম, তো হ্যাঁ, তাদের তাদের আর করতে হবে না, তাদের তো চেঞ্জ করতে হবে, তাদের চ্যাট বক্সে আইডি দেওয়ার দরকার হবে না, তাদের আর চ্যাট কোনো বক্সে কিছুই দরকার নেই, আপনার অটো আইডি মানে অটো অ্যাটেন্ডেন্স জেনারেট হয়ে যাচ্ছে। কিন্তু ম্যাডাম আমি সেটাই বলছি, অনেক সময় দেখা যাচ্ছে যে নেটওয়ার্ক প্রবলেমের কারণে 20 মিনিট 30 মিনিট পর লাইন চ্যুত হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি হবে?
আমি না আপনাদের এই আজকের অ্যাটেন্ডেন্সটা কেন এরকম দেখালো আমি এই জন্য আর বুঝলাম না। তো এই মেইন অ্যাটেন্ডেন্সটা আসলে ফাইলটা যখন কাউন্ট আমি করা হয় কখন, মানে কখন আচ্ছা কাউন্ট ম্যাম, করা হয়? এটা কি শেষের দিকে করা হয় না প্রথম দিকে হয়ে যায়? কারণ দেখ, সো আমি ওটাতে চলে যাব। আমরা হচ্ছে গিয়ে আজকে যেটা ছিলাম যে আমরা প্রিন্সিপাল ইকোনমিক্স এর বেসিক প্রিন্সিপাল গুলো সম্পর্কে জানার আগে আসলে আমরা ইকোনমিক্স সম্পর্কে স্টাডি করে আসবো। সো জাস্ট অ্যালাউ মি 10 seconds. Okay. So ফার্স্ট অফ অল আপনাদের সবার মনে একটা বিষয় আছে যে this is a non-departmental course and being a science students of science department, obviously you don't have any ideas about the term which is অর্থশাস্ত্র or economics. আমিও আপনাদের একটা মজার কথা বলি, আমিও একটা সায়েন্সের স্টুডেন্ট। মেইনলি আমি আপ টু HSC level I was in pure science group. I joined in Jahangirnagar University. I got to know that I will get BSc degree. So আমি খুবই হ্যাপি ছিলাম যে আসলে আমি টার্মগুলো আমি এভাবে পড়েছি। জাস্ট আপনাদের সাথে ডিফারেন্স হচ্ছে আপনাদের মতো এত ল্যাব আমাকে করতে হয়নি, বাট স্টিল আমি এখনো এই সায়েন্সের ভাইবটা পাই। ওটাই বললাম যে আমি এখন করে আসছি। You will think you can you see the button? ম্যাম সাউন্ড আসতেছে না। আচ্ছা ম্যাম কি শুনতে পাচ্ছ? No, ma'am, না her voice is scrambled. আমার কানেকশন একটু আনস্টেবল ছিল। এখন ঠিক আছে? জি ম্যাডাম, জি জি। ম্যাম। Acha. So after completing this chapter, you will get to know that how people make decision. That means there are some sort of situation where আপনাকে আসলে priorities make করতে হবে এবং এখান থেকে আপনাকে decision making situation আসতে হবে। আপনি বলেন কি রকম? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, সাপোজ আমি ধরে নিলাম যে মার্জিয়া মিতু সে তার কাছে 10 টাকা আছে। হ্যাঁ, তার হাতে এখন 10 টাকা আছে। সে ডিসাইড সেই 10 টাকা দিয়ে সে আইদার হচ্ছে গিয়ে আপনার নেট কিনতে পারে মোবাইলের জন্য, যেহেতু তাকে ক্লাস করতে হবে মোবাইলে নেট কিনতে পারে, অথবা হচ্ছে গিয়ে আপনার একটা পেন কিনতে পারে, যেহেতু ক্লাস করতে গেলে তাকে লেকচার তুলতেই হবে, তার একটা পেন লাগবে। এখন দেখেন তার এই রিসোর্স যেটাকে আমি বলছিলাম টাকা, সেটা কিন্তু স্কেয়ার। আচ্ছা এটাও তো বোঝেন না। আচ্ছা যাক, সেটা হচ্ছে লিমিটেড। কিন্তু দেখেন তার ওয়ান্টসটা কিন্তু এখানে আনলিমিটেড, মানে দুইটা ওয়ান্টস তার অলরেডি ক্রিয়েট হয়ে আছে, কিন্তু সে কিন্তু এট এ টাইম এই পুরো টাকাটা ইউজ করে দুটা আপনার তার ডিজায়ারই ফুলফিল করতে পারবেন না। সো এই ধরনের ডাইলেমা আমরা লাইফে সব সময় ফেস করি। লাইক আপনি এখন যখন ক্লাস করছেন, আপনার কাছে প্রথম ডাইলেমা আমি ডিএ সেকশনে থাকবো না ডিবি সেকশনে থাকবো, কারণ আপনার কাছে হচ্ছে টাইম কনস্ট্যান্ট, আপনি এট এ টাইম দুইটা সেকশনে ক্লাসই করতে পারবেন না। সো আপনাকে ডিসাইড করতে হচ্ছে যে আপনি কোন সেকশনে যাবেন। দেন সেকেন্ড ডাইলেমা, আপনি হয়তো ক্লাসে আসছেন কিন্তু আপনার মন পড়ে আছে এখন একটু ঘুমাইতে পারলে কি শান্তি লাগতো। সো এই যে দেখেন আপনি এখন একই সাথে ক্লাস করা ঘুমানো দুইটাই কিন্তু করতে পারবেন না, বিকজ হচ্ছে ওই যে আপনি জানেন যে আপনার অ্যাটেন্ডেন্সটা কিন্তু ওইভাবেই আসলে আসে, আপনার কনসেন্ট্রেশনটাও এখানে মেজার হয়। সো আপনি চাইলেও কিন্তু টাইমটাকে মানে প্রপার ইউজ করতে পারবেন না। ধরেন আমারও এখন ইচ্ছা হচ্ছে যে আমি এখন ক্লাসও নেই ঘুমায়ও থাকি, কিন্তু আবার পক্ষে কিন্তু সম্ভব না যে ক্লাস আর ঘুমানো একসাথে করা। সো এই যে ডাইলেমা গুলো যখন আমরা ফেস করি, হ্যাঁ, এই ডাইলেমা গুলোতে আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আসলে ইকোনমিক্স এর সাথে রিলেটেড। তো এই ধরনের সিচুয়েশন আমরা কিভাবে ডিসিশন মেক করি আপনি সেটা সম্পর্কে জানবেন। সেকেন্ড যে অ্যান্সারটা আপনি পাবেন, দ্যাট মিনস হাউ পিপল ইন্টারঅ্যাক্ট, মানে আমরা একজন আরেকজনের সাথে কিভাবে সম্পর্কযুক্ত। আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস অবভিয়াসলি আপনাকে এফেক্ট ফেলবে, আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিস অবভিয়াসলি আমাকে ডিরেক্টলি না হোক ইনডিরেক্টলি আমাদের সবার ইকোনমিক অ্যাক্টিভিটিস সবাইকে এফেক্ট ফেলে। সো কিভাবে আমরা একজন আরেকজনের সাথে ইন্টারঅ্যাক্ট, ইউ উইল গেট টু নো অ্যাবাউট দ্যাট। এন্ড ফাইনালি দ্য মোস্ট ইন্টারেস্টিং টার্ম যেটা আমার খুব ভালো লাগে explain করতে, that means how the economy works as a whole, like the whole economy in Bangladesh, it works as a whole, so that any kind of decision taken by the government of Bangladesh will affect you.
or affect me, or any kind of interrelation between Bangladesh and India's economy will affect me on the people of India. সো এই ঘটনাগুলো কি হয়, ইন্টারন্যাশনালি আমি কিভাবে এফেক্টেড হচ্ছে, ইউএস এর একটা ডিসিশনও কিভাবে আমাকে এফেক্ট ফেলছে, এই জিনিসগুলো নিয়ে আমাদের একটা সাউন্ড নলেজ আসবে আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার। সো ফার্স্ট অফ অল আপনার এই যে প্রথম কথাটাই যেটা আমি বলছিলাম যে হোয়াট ইজ ইকোনমিক্স, আগে আমরা এটা একটু জেনে আসি। হ্যাঁ, সো বিফোর getting the idea about economics, first একটা টার্ম সম্পর্কে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করি, দ্যাট ইজ scarcity. Scarcity means the limited nature of resources or the limited nature of society's resources. Limited nature means what? Like time. Time is a resource, money is a resource, water, land, any natural elements, those are resources. হ্যাঁ, সো দেখেন তো এই রিসোর্স গুলো কি লিমিটেড না? আপনার কাছে টাইম কিন্তু লিমিটেড, ওই যে বললাম 90 মিনিটস টাইম আছে, এই 90 মিনিটস টাইমে আইদার আপনি ঘুমাবেন অথবা হচ্ছে কি 90 মিনিটস টাইমে আপনি ক্লাস করবেন, অর আপনি কিন্তু একটা টাইম ঘুমানো এবং ক্লাস করা দুটোই করতে পারবেন না, যেটা বলছিলাম যে যে কোনো একটা চুজ আপনাকে করতে হবে, আইদার ঘুমাইতে হবে অথবা ক্লাস করতে হবে। একইভাবে আপনি হচ্ছেন কি যে আমি যে বলছি মানিটাও কিন্তু আমাদের হাতে লিমিটেড, যে আমি চাইলে একটা টাইম যে আমার হাতে যে আমার হাতে অসংখ্য টাকা চলে আসতে পারে না, বা আনলিমিটেড টাকা চলে আসতে পারে না, যে টাকা দিয়ে আমি আমার ইচ্ছা মতো আমি খরচ করবো, ইচ্ছা মতো আমি আমার ডিজায়ার ফুলফিল করবো, এটা কিন্তু আমি কখনোই করতে পারি না। সো দেখেন আমি যেই রিসোর্সের কথাই বলি না কেন, দোজ আর লিমিটেড ইন নেচার। সো এই টার্মটাকে আমরা বলছি হচ্ছে কি, বা এই ক্যারেক্টারিস্টিক্সটাকে আমরা বলছি হচ্ছে কি স্কারসিটি। Now, what economics do? Actually, economics will help you to understand how society manages its scarce resources. Or in another sense, I can say that economics will help you to understand how you are going to manage your unlimited ones with your limited resources. Okay, that means any money related activities, when it involve with the unlimited ones with the limited resources, that's covered the topic that is economics. For example, আসি যে আমি যে বলেছিলাম আপনার যে কোনো মানি রিলেটেড অ্যাক্টিভিটিস, সেটাই হচ্ছে কি ইকোনমিক্স এর মধ্যে পড়ে। আগে এটা আগে একটু এক্সপ্লেন করি। আচ্ছা, কাকে এক্সাম্পল হিসেবে দিব? আচ্ছা, একজনের নাম খুব পছন্দ হয়েছে, SM তানভীর। তো ধরে নিলাম তানভীরের একজন গার্লফ্রেন্ড আছে। এখন আমি বললাম যে তানভীরের গার্লফ্রেন্ড অনেক ভালোবাসে, কিন্তু এটাও একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস। দ্যাট মিন্স মানি হে তো হানি হে, টাকা পয়সা নাই তোর গার্লফ্রেন্ড নেই। আপনি বলেন ম্যাডাম আপনি যেটা কি বলেন, কোনোভাবেই সম্ভব না। তো দেখেন, যদি তানভীর তার গার্লফ্রেন্ডকে 7 দিন ফোন না দেয়, ফোন দিতে তো টাকা লাগবে, নেট দিয়েই হোক আর যেভাবেই হোক, ওনার গার্লফ্রেন্ড টিকবে? বা ফেসবুকে যদি চ্যাট না করে ওনার গার্লফ্রেন্ড টিকবে? প্রত্যেকটা জন্য কিন্তু দেখেন কোনো না কোনো ভাবে তাকে টাকা পয়সা স্পেন্ড করতে হবে। আচ্ছা, ধরে নিন ব্যক্তিটা ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, বা তানভীর ধরেন বললো যে না ম্যাডাম আমার গার্লফ্রেন্ড খুব সহনশীল টাইপসের, 7 দিন কথা না বললেও টিকে যাবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, পানি খাচ্ছিলাম। তারপরে হচ্ছে কি, ধরেন সামনে তার গার্লফ্রেন্ডের বার্থডে, ও যদি তার গার্লফ্রেন্ডকে কোনো গিফট না দেয়, ওই গার্লফ্রেন্ড টিকবে? জীবনে তোমরা বলবে যে ও তানভীরকে সরাসরি বলবে যে এইরকম কিপটা ব্যাটা যে আমার বার্থডেতে গিফট দেয় না, ফোন করে না, তাকে ভালোবাসা তো দরকার নাই। সো দেখেন, আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে, এটাও কিন্তু একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস। দ্যাট মিন্স আপনি যতদিন স্পেন্ড করছেন ততদিন পর্যন্ত হচ্ছে কি আপনার এই কাজটা চলবে, আর যখন থেকে করতে পারবেন না তখন থেকে চলবে না। একমাত্র আপনার মা আপনাকে ভালোবাসে, এটা ছাড়া আর যত রিলেশনশিপ আছে সব হচ্ছে গিয়ে ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে, ইকোনমিক্স এর মধ্যে পড়ে। আচ্ছা, এখন ধরেন মার্জিয়া ভাবছে, আচ্ছা ঠিক আছে গার্লফ্রেন্ডরা ভালোবাসে, বয়ফ্রেন্ডরা ভালোবাসে, এটা তার ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে না। আমার বয়ফ্রেন্ডকে তার আমি কিছু গিফট দেই না, সো এটা ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে না। এই একই জিনিস আমি মেয়েদের ক্ষেত্রেও বলতে পারবো যে ম্যাডামরা আপনাদেরকে যারা আছেন, আপনিও এরকম কিপটা হয়ে যান, দেখবেন আপনার রিলেশনশিপও টিকবে না। ম্যাডাম ইকোনমিক অ্যাক্টিভিটিস এর আগে তো ডিসিশন নেওয়ার প্রয়োজন আছে, যেটা আমরা দেখলাম। তো তানভীর ভাই এরকম ডিসিশন নিয়ে ফেলবে, গার্লফ্রেন্ডে বলবে লুডো খেলো, লুডো থেকে টাকা ইনকাম করা যায়। তানভীর ভাই ওইখানেও ব্যাপার আছে, ওই ডিসিশনেরও ব্যাপার আছে, ওইখানে উনি ওই যে অপরচুনিটি কস্ট হিসেব করবে। হ্যাঁ,
জি, হিসাব করবে ম্যাম যে মেয়েদের ক্ষেত্রে তো গার্লফ্রেন্ড শুধু আর মিস কল লুডো, দেয়, মিস কল দিলে তো টাকা খরচ হয় না। গার্লফ্রেন্ড আর লুডো, ঠিক আছে, উনি ডিসাইড করবে যে কোনটা ওনার লাইফে বেশি ভ্যালুয়েবল। এটাও একটা টার্ম দিয়ে আমরা ব্যাখ্যা করব, এই যে মইনুল অপরচুনিটি ম্যাম, কস্ট। মইনুলরে তো মেসেঞ্জারে মিস কল দেয়। কি মইনুল আচ্ছা সত্য নাকি? সো আচ্ছা ঠিক আছে, মইনুলের কথাই বলে ধরেন মইনুলের 5 জন গার্লফ্রেন্ড আছে, এখন সে দেখেন কিভাবে ডিসিশন মেক করবে। ম্যাম সত্য কথা এটা। সো এটা সত্যি আসলে কথা। সে আসলে ওখান থেকে ডিসাইড করবে যে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ফর হার। এই যে আমি যেমন বলতেছিলাম যে টাইমটা তো তার জন্য কনস্ট্যান্ট, মইনুলের জন্য ধরেন টাকা পয়সার কোনো ব্যাপার না, কিন্তু টাইমটা হচ্ছে কনস্ট্যান্ট। তো মইনুল দেখলো যে আমার হাতে 2 ঘন্টা সময় আছে, 2 ঘন্টা সময় আমি যে কোনো একটা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পারবো, সবগুলোর সাথে তো সম্ভব না। তখন সে আসলে ডিসাইড করবে যে কোনটা থেকে সে সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন পায়। আমি এটাকে পজিটিভলি বলছি, এই স্যাটিসফ্যাকশন হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশন, যে কার সাথে কথা বলে ভালো লাগে, কাকে দেখে ভালো লাগে, এইটা। সো যার কাছ থেকে সে সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন পাবে সে আসলে তার জন্যই থাকবে, বাকিগুলোকে আপনার কিক আউট করে দিবে। সো এইটা হচ্ছে এইভাবে আমরা সাধারণত ডিসিশন মেক করি বিভিন্ন ডাইলেমাতে। তো এটা আমি বললাম, এটা আরো সময় লাগবে আমাকে এক্সপ্লেন করতে, যে আসলে কোন টার্মে আমরা এগুলোকে পাই। সো যেটাতে ছিলাম বলছিলাম যেটা, যে আমরা যে আমরা যত অ্যাক্টিভিটিস করি না কেন সবকিছু আসলে ইকোনমিক্স এর মধ্যে পড়ে। এই যে আমি ক্লাস নিচ্ছি, দিস ইজ অলসো অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটিস। আপনি নিজের কাছ থেকে চিন্তা করেন, ইন মাই ক্লাস আই এম দা হোয়াট প্রোডিউসার বা আই এম দা সাপ্লায়ার। দেখেন আমি আপনাকে একটা সাপ্লাই দিচ্ছি, কি কোনো গুডস না, একটা সার্ভিস সাপ্লাই দিচ্ছি, যে আপনাকে আমি কিছু বোঝাচ্ছি, কিছু শেখাচ্ছি, দিস ইজ অ্যান সার্ভিস। ঠিক একইভাবে ইউ আর দা কনজিউমার। দেখেন তো আপনি আমার কাছ থেকে আপনি কিছু ডিমান্ড করেছেন না, এবং সেই ডিমান্ড থেকে আপনার ডিজায়ারটাকে ফুলফিল করা হচ্ছে, মানে আপনার যে ইচ্ছা ছিল সেটাকে আমি ফুলফিল করছি, এবং সেখান থেকে আপনি হচ্ছেন কি এটার জন্য আপনাকেও পে করতে হচ্ছে, ইভেন আমি যে ক্লাসটা নিচ্ছি আমাকেও কিন্তু পেমেন্ট করা হচ্ছে। সো দেখেন সব ক্ষেত্রে কিন্তু মানি রিলেটেড অ্যাক্টিভিটিস, মানি রিলেটেড অ্যাক্টিভিটিস হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে যখনই আসে তখনই সেটাকে হচ্ছে আমি সরি কি হলো, সো মানি রিলেটেড অ্যাক্টিভিটিস যখনই আমি আসবো সেটাই হচ্ছে গিয়ে আমি ইকোনমিক্স কে বলবো। সো সেকেন্ড যে কথাটা বলছিলাম যে ইকোনমিক্স এর ডেফিনেশন দিতে, যে আচ্ছা তার আগে একটু আপনাদের লিখতে দিন, না হলে আসলে আপনারা মাথা থেকে হারায় যাচ্ছে। সো সবাই একটু কাইন্ডলি একটা পেন এন্ড পেপার নিয়ে বসেন। সবাই একটু পেন এন্ড পেপার নিয়ে বসেন। আমি হচ্ছে কিছু একটু পরপরই দেখা যায় কি আমি একটা করে ডেফিনেশন দিই এবং এটা লিখাই দিই, যাতে আপনাদের একটা ইয়া থাকে, সিস্টেম থাকে, যে আপনি বুঝতে পারেন কোনটা পর কোন টপিকটা আসছে। সো ফার্স্টে টাইটেল দেন হচ্ছে ইকোনমিক্স, টাইটেল দিয়ে জাস্ট একটা নরমাল ডেফিনেশন লিখে রাখেন। দেখেন ইকোনমিক্স ইজ এ পার্ট অফ সোশ্যাল সায়েন্স, economics is a part of social science economics is a part of social science এই যে স্লাইডে যে লেখাটা দেখতে পাচ্ছি এটা তো অবশ্যই লিখবেন, which studies about how society manages its scarce resources। একটু লেখার পর আমি আরো দুটো লাইন বলবো, ওটা লিখবেন। ম্যাম which studies about how society manages its scarce resources. Economics is a part of social science which studies how society manages its scarce resources. কেউ যদি নামাজে যেতে চান নামাজে যেতে পারেন, আমি কোন নামাজের জন্য ব্রেক দিব না, সো নামাজ পড়তে হলে নামাজ পড়ে আসেন, ঠিক আছে, জাস্ট মাইক্রোফোনটা মিউট করে চলে যাবেন। সো ইকোনমিক্স ইজ এ পার্ট অফ সোশ্যাল সায়েন্স হুইচ স্টাডিজ হাউ সোসাইটি ম্যানেজেস ইটস স্কেয়ার রিসোর্সেস, কমা দেন, এখানে ফুল স্টপ দিবেন না, হুইচ means how we deal with unlimited ones with the limited resources. The study আমি আবার বলছি, ইকোনমিক্স ইজ এ পার্ট অফ সোশ্যাল সায়েন্স, মানে এটা আসলে সাধারণত সোশ্যাল সায়েন্সের আন্ডারে আমরা নিয়ে আসি, which studies how economy manages its scarce resources, which means how we are going to deal বা we deal, এটুকু লেখা যায়,
how we ম্যাম হাউ deal সোসাইটি ম্যানেজেস বলছিলেন মনে হয় ম্যাম। হ্যাঁ হ্যাঁ how society তো বলেছি how society manages its scarce resources SCARC scarce resources কমা দিয়ে লিখবেন which means how we মানে আমরা এখানে সোসাইটি কে বোঝাচ্ছি আমাদের ইন্ডিভিজুয়াল কে বোঝাচ্ছি how we deals with unlimited ones how we deals with unlimited ones with the limited resources then full stop how we deals with unlimited ones with the limited resources how we deals with unlimited ones with the limited resources so ম্যাডাম দ্বিতীয় লাইনটা নিতে পারিনি ম্যাডাম, আর বাকি how we না 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 সেটা which না ম্যাডাম। means হ্যাঁ না, which means এর আগের লাইনটা which studies which studies how society manages শেষে third person singular number হিসেবে s how society manages its scarce resources its scarce resources SCARCE how society manages its scarce resources how society manages its scarce resources তাহলে আবারও বলছি economics is a part of social science which studies how society manages its scarce resources comma which means how we deal with unlimited ones with the limited resources full stop so আমি কি বোঝাতে চাইলাম যে আইদার আপনি কিভাবে সোসাইটি আপনার স্কেয়ার রিসোর্স ম্যানেজ করবে সেটা বলছে অথবা আমরা আমাদের আনলিমিটেড ওয়ান্সটাকে কিভাবে লিমিটেড রিসোর্স দিয়ে আমাদের ডিজায়ারটা ফুলফিল করছি এটা নিয়ে আসলে ইকোনমিক্স কথা বলছে তো ধরেন সাপোজ দিগন্ত উনি আমার কথার সাথে এগ্রি করলেন না উনি ভাবলেন যে আমার কি ওয়ান্টস আনলিমিটেড নাকি এটা কি যে বলে ম্যাডাম রিসোর্স লিমিটেড হতে পারে এটা মানছি কিন্তু আমার চাহিদা অফুরন্ত না আমার চাহিদা একদম সীমিত তো নিজের লাইফে চিন্তা করে দেখেন ধরেন আপনার একটা সময় পকেট মানি ছিল 100 টাকা সো দেখেন পার ডে ধরেন 100 টাকা পান বাসা থেকে দেখবেন যে যখন 100 টাকা পেতেন তখন মনে হলো যে 100 টাকা দিয়ে তো আসলে প্রতিদিন কিছুই হয় না ইউনিভার্সিটিতে আসি যাই একটু ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করলে এই 100 টাকায় কিছু হয় এটা দুপুরে লাঞ্চ করলেই তো 100 টাকা শেষ হয়ে যায় এই কথাই মনে হলো তো বাসায় যে ধরেন বাসায় বললেন যে আমার 100 টাকা পার ডে পকেট মানিতে হয় না আমার 100 টাকা পকেট মানিতে হয় না বাসায় যে বললেন যে আমাকে একটু বাড়ায় দাও সো দেখা গেল যে যখন বাড়াই দিল আপনি হয়তো 100 টাকা দেখে হয়তো আপনাকে 200 টাকা করে দিল সাপোজ এখন দেখলেন যে আগে হয়তো আপনি ইউনিভার্সিটিতে আসতেন বাসে চড়ে যখনই আপনার 200 টাকা পকেট মানি হয়ে যাবে তখন আপনি মনে করবেন যে বাসে চড়ে কি আসলে ইউনিভার্সিটি আসা যায় আমি আসবো হচ্ছে কি রিক্সায় করে সো রিক্সা করে আসা শুরু করে এবং দেখলেন যে রিক্সা করে যখন আসা শুরু করলেন আপনার কিন্তু ডিজায়ার বাড়ছে আগে বাসে করে আসলেই হতো 5 টাকা ভাড়া দিয়ে বাসে করে চলছে আর 5 টাকা ভাড়া দিয়ে বাসে করে আসে না রিক্সা করে আসা শুরু করেছেন এবং একই জিনিস তখনও মনে হবে যে রিক্সা করে আসতে হয় ধুলাবালি গায়ে লাগে তারপর মাত্র 200 টাকা দেয় দুপুরে মাঝে মাঝে লাঞ্চ করতে হয় করলে এই বাইরে ফ্রেন্ডদের সাথে কোথাও হ্যাং আউটে জানা দাও আর একটু যদি বাড়াই দিত প্রতিদিন তাহলে হয়তো ভালো লাগতো এবং আমি আপনাকে এটা আর ফর শিওর বলতে পারি যে যদি এই পকেট মানিটা আপনার 200 টাকা থেকে 500 টাকা হয়ে যায় তখন আর টিকিট তার রিক্সায় আসবে না তখন আপনি চিন্তা করবেন উবারে করে আসি বা পাঠাওয়ে করে আসি এবং তার সাথে সাথে আপনার ওই লাঞ্চের খরচও বেড়ে যাবে তার সাথে সাথে হচ্ছে আপনাদের ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউটে যাওয়ার জন্য খরচ বেড়ে যাবে কিন্তু কখনোই আপনার যে মানে আপনার যে চাহিদা যেটাকে প্রতিদিনই আমাদের কোনো না কোনো ভাবে বাড়ছে এটাকে আমি কখনোই যত রিসোর্সে থাকুক না কেন সেটা আমি ফুলফিল করতে পারবো না ওকে ফাইন সাপোজ ধরেন মাইনুল উনি চিন্তা করছে ম্যাডাম উল্টাপাল্টা আমাদের বুঝাই দিচ্ছে আর আমরাও বুঝে নিচ্ছি কিছু বুঝি না মনে হয় বিল গেটস এর তো অনেক রিসোর্স আছে বিল গেটস হয়তো তার সব ওয়ান্টস ফুলফিল করে ফেলতে পারবে এটা হচ্ছে গিয়ে হয়তো মাইনুল চিন্তা করছে এখানে একটা মজার কথা বলি ধরেন বিল গেটস এর অনেক টাকা আছে আমি এটা মানলাম হি ইজ দ্য রিচেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড সেটাও মানছি এখন ধরেন বিল গেটস এর ডিজায়ার হচ্ছে টাইটান নামক যে একটা গ্রহ আছে আপনার স্যাটার্নের সেটাতে যে সে বাসা বানাবে ওখানে সে একটা হাউস বিল্ড করে একটা ফার্ম হাউস বানায় থাকবে সো বিল গেটস এর যত টাকা আছে সব টাকাও যদি স্পেন্ড করে তার পরেও কি তার পক্ষে টাইটানে যায় বাসা বানায় থাকা সম্ভব দেখেন তো
অর্থাৎ আমি জি এটাই না বলতে ম্যাডাম। যাচ্ছিলাম যে ওয়ার্ল্ডের সব রিসোর্সও যদি আপনার কাছে চলে আসে, তারপরেও আপনার লাইফে এমন কিছু ডিজায়ার থাকবে, এমন কিছু ওয়ান্টস থাকবে যেটা ফুলফিল করা যাবে না। সো দ্যাট এই লিমিটেড রিসোর্স দিয়ে আপনাকে আনলিমিটেড ওয়ান্টসটাকে ফুলফিল করতে হবে। সো আপনি কিভাবে করবেন সেটাই আপনাকে ইকোনমিক্স বলবে। এবার আসি, আমি যে এক্সাম্পল গুলো দিয়েছি সবগুলোই হচ্ছে দেখেন আমাদের লাইফের সাথে রিলেভেন্ট এক্সাম্পল। প্রথম একটা এক্সাম্পল দিয়েছি যে দেখেন এই প্রথম এক্সাম্পলটা অ্যাবাউট পিপল, সেকেন্ড দ্যাট মিন্স দ্য consumer, second example is about farms, that means the producer, and third example about the government, that means of an economy. So first example, it says that how people decide what to buy. এই যে আপনি যখন বাজারে কিনতে যাচ্ছেন, ধরেন মা টাকা দিল, কিছু দিয়ে বললো যে বাবা যাও বাজার থেকে কিছু ভেজিটেবল কিনে নিয়ে আসো। তো যখন আপনি কিনতে যাবেন আপনার সামনে কিন্তু অনেক অপশন থাকবে, আপনি আইদার লাউ কিনতে পারবেন অথবা কুমড়া কিনতে পারবেন, জাস্ট ফর এক্সাম্পল টমেটো কিনতে পারবেন। আপনি কিন্তু একটা টাইম লাউ কুমড়া সব কিনে নিয়ে আসতে পারবেন না, যে কোনো একটা চুজ করতে হবে, বিকজ আপনার হাতে লিমিটেড রিসোর্সটা কি, মানি। সো সেখানে কিন্তু আপনাকে চয়েস করতে হচ্ছে সেই লিমিটেড রিসোর্সটা দিয়ে আপনি কতটুকু পারচেজ করতে পারবেন সেটাকে আপনাকে চয়েস করতে হচ্ছে। ইন দ্য সেম থিং আপনাকে ডিসাইড করতে হচ্ছে হাউ মাচ টু ওয়ার্ক। এখানে আপনি হয়তো বলতে পারেন যে আপনি কতটুকু ক্লাস করবেন, কত সময় ক্লাস অ্যাটেন্ড করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে, কারণ টাইমটা এখানে আপনার লিমিটেড রিসোর্স। সেম থিং ফর মি, আমি কতটুকু কাজ করব এখানেও আমার জন্য কিন্তু টাইমটা লিমিটেড রিসোর্স। ফর এক্সাম্পল আমার যেটা হয়েছে, আমার কিন্তু সেকশন 2 আপনাদের যেটা সেটা এক্সট্রা লোডেড হিসেবে চলে আসছে। সো কোনো একটা কারণে এটা আমার আর এক্সট্রা লোড হবে না, সেটা পরবর্তীতে লোড করা হয়েছে। আমি এটাই বলেছি যে এই অনলাইন ক্লাসে আমার পক্ষে সম্ভব না 6টা কোর্স নেওয়া, আমি নিতে পারবো না, কারণ এটা আমার ডিসিশন, আমার টাইম কনস্ট্যান্ট। সো ওই কনস্ট্যান্ট টাইমের মধ্যে আমি কতটুকু কাজ করবো এটা ইটস টোটালি মাই ডিসিশন। সো আমি কিন্তু ডিসিশন নিলাম হাউ মাচ টু ওয়ার্ক। ঠিক একই ভাবে আমরা যা আর্ন করি সেখান থেকে কিন্তু আমরা নিজেরাই ডিসাইড করেছি কতটুকু সেভ করবো আর কতটুকু স্পেন্ড করবো। সো দেখেন সবকিছুতে কিন্তু কিছু ডাইলেমা থাকে এবং সেই ডাইলেমা থেকে আমাদেরকে ডিসিশন মেক করতে হয়। ইন দ্য সেম ওয়ে when you are a producer, you have to decide what you are going to produce or what kind of worker you are going to hire. এরকম অনেক বিষয় থাকে যেগুলো সবই ইকোনমিক্স এর মধ্যে পড়ে এবং ইকোনমিক্স আমাদেরকে হেল্প করে এগুলোকে বোঝার ক্ষেত্রে। So now let's talk about the branches of economics or the classification of economics. So again আমি একটু বলবো যে খাতাটার মধ্যে যে খাতাটা আমরা ইকোনমিক্স এর ডেফিনেশন নিলাম সেটার উপরে ঠিক একইভাবে এই জাস্ট এইভাবে লিখবো ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স, দিয়ে একটা অ্যারো দিয়ে মাইক্রো আর একটা অ্যারো দিয়ে ম্যাক্রো ইকোনমিক্স লিখবো, কিন্তু নিচে এই ক্লাসিফিকেশন গুলো কিছুই লিখবো না এবং এখানে এরকম একটা স্পেস রাখবো, সেখানে আমি মাইক্রো এবং ম্যাক্রো ডেফিনেশন আপনাদেরকে দিব, সেটা আপনারা লিখবেন। সো জাস্ট একটু টাইম দিচ্ছি 20 সেকেন্ডের মতো, সেখানে হচ্ছে ট্রিটা ড্র করেন এবং এর মধ্যে আমার কাছে কোনো কোশ্চেন থাকলে আপনি আস্ক করতে পারেন, আমি অ্যানসার দিব। কোনো যদি কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আমি অ্যানসার দিয়ে দিব। Ma'am, will you check these writings as an assignment? সরি স্যার, কোশ্চেনটা আপনার কথাটা কেটে গিয়েছে, আরেকবার বলবেন? মানে এই লেখাগুলো কি আপনি অ্যাসাইনমেন্ট হিসেবে ফটো নেবেন? না, এগুলো হয়তো অ্যাসাইনমেন্ট হিসেবে নিব না, এটা জাস্ট আপনার ভালোর জন্য আমি বলেছি যে না আপনি ম্যাম, একটু তাহলে কলম দিয়ে লিখবো, কারণ পেন্সিল দিয়ে লিখছি তো পেন্সিলের পিকচার শ্যাডো হয়ে যাবে। না 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 না, কোনো কিছু না, কিছু না, কিছু না, এটা জাস্ট হচ্ছে আমি আপনাকে বলেছি যে একটা কপি রাখতে, যে আমি কি কি পড়াচ্ছি সেটার একটা কপি রাখা, এইটুকুই, আর কিছু না, দ্যাটস ইট। সো মেইনলি আপনারা তো সায়েন্সের, আপনারা আরো ভালো জানেন মাইক্রো বলতে আমরা সাধারণত ছোট অংশটা বুঝি, ছোটটা থেকে একটু বড় যে অংশটাকে আমি যাই সেটা হচ্ছে কি ম্যাক্রো। So নামই আসলে বলে দিচ্ছে আমাকে what is microeconomics and what is macroeconomics. That means when economics talks about an individual or a firm or an organization, that means a unit body, then it's microeconomics. But when economics talk about ইকোনমি অ্যাজ এ হোল, এই যে বারবার বলছিলাম যে ইকোনমির পুরো বিষয়টা নিয়ে যখন আলোচনা করবে তখন সেটাকে আমি বলবো ম্যাক্রো ইকোনমিক্স। আচ্ছা কিছুই বুঝি না, আগে একটু এক্সাম্পল এই যে সাপোজ কার এক্সাম্পল দিব, আজকে যার নাম ভালো লাগছে, মাইনুলের নাম ভালো আছে, মাইনুলের এক্সাম্পল দিয়ে বলি। তাহলে মাইনুলের পকেট মানি হচ্ছে গিয়ে মান্থলি 100 টাকা। তারপরে ধরে নিলাম জুবাইরের পকেট মানি হচ্ছে গিয়ে 20 টাকা পার ডে।
সো যেটা হচ্ছে যে এখানে আমি কার নিয়ে কথা বলছি, আমি জুবাইরকে নিয়ে কথা বলছি যে হ্যাঁ জুবাইরের পকেট মানি প্রতিদিন 20 টাকা, বা মাইনুলের পকেট মানি প্রতিদিন 100 টাকা, বা তানভীরের পকেট মানি প্রতিদিন 200 টাকা। তো দেখেন আমি কিন্তু ওদেরকে নিয়ে কথা বলে যাচ্ছি, এবং ওদের যে পকেট মানি কি এটা দিয়ে কিন্তু বাকি আমার বা আপনার কোনো ইম্প্যাক্ট ফেলছে না। সো বিষয়টা অনেকটা এরকম দাঁড়ায় যে দেখা যায় যে যখন আমি আপনার ইন্ডিভিজুয়াল বিষয়গুলো নিয়ে কথা বলবো, আপনার বিষয় নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে এটা আসলে কি আমাদের উপরে লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলে না, কিন্তু এটা কিন্তু আপনার লাইফের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। অর্থাৎ আপনি আপনার পকেট মানি কি, এটা মাইনুলের পকেট মানি মাইনুলের ডিপেন্ড করছে যে মাইনুল ওটা দিয়ে কি কি করবে সেটা সে ডিসাইড করবে, বা তানভীরের পকেট মানি কি সেটা দিয়ে তানভীরের ইম্পর্টেন্স আছে যে ও এটা দিয়ে কি করবে, এটা ও ডিসাইড করবে। এরকম দেখা যাচ্ছে যে আমি যখনই কোন ইন্ডিভিজুয়ালের ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলছি, ইট উইল কভার দ্য মাইক্রো ইকোনমিক্স। দ্যাট মিনস when I talk about the family budget, আপনার ফ্যামিলি বাজেট নিয়ে কথা বললাম, এটা কিন্তু মাইক্রো ইকোনমিক্স। বিকজ আপনি বাসায় কি করছেন, আপনার ফ্যামিলি কতটুকু আর্ন করছে, সেখান থেকে কতটুকু স্পেন্ড হবে, সেটাই হচ্ছে মাইক্রো ইকোনমিক্স হবে। মানে সেটাই হচ্ছে, এটা এটা আপনাদের বিষয়, এটার উপরে কিন্তু আদার্স কেউ ডিপেন্ড করছেন, এবং পুরো ওখানে অনেকগুলো গ্রুপ অফ পিপল কাজ করছে না। সো এইটা হচ্ছে মাইক্রো। বা একই কথা বললাম যে আপনার আর্নিং কি, এটা মাইক্রো ইকোনমিক্স, বা আমার আর্নিং কি, এটা মাইক্রো ইকোনমিক্স। আমি কি স্পেন্ড করছি, আমি কি আর্ন করছি, আমার ডিমান্ড কি, আমি কতটুকু সাপ্লাই দিতে প্রস্তুত, একইভাবে আপনি কি আর্ন করছেন, আপনি কি স্পেন্ড করছেন, আপনার সেভিংস কতটুকু, those all are microeconomics. But when I talk about like কি নিয়ে কথা বলতে পারি, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এখন আমি বললাম যে the unemployment in current Bangladesh, the unemployment rate is too high. So now this topic will cover the macro sense, that means the macroeconomics. Why? Because suppose আমি ধরে নিচ্ছি আমি আনএমপ্লয়েড, এটা নিয়ে কি বাংলাদেশের কোনো সমস্যা আছে? না। কিন্তু আমি যদি দেখতে পাই the total number of unemployed people increasing day by day, এইটা কিন্তু আমাদের দেশের জন্য প্রবলেম, আমার ইকোনমির জন্য প্রবলেম। সো দেখেন আমি যখন আনএমপ্লয়মেন্ট প্রবলেম নিয়ে বললাম, তখন কিন্তু এটা আপনার ওই যে একটু আগে যেটা বলছিলাম যে আপনার ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস, আপনার ইন্ডিভিজুয়াল ইনকাম, আপনার ইন্ডিভিজুয়াল সেভিংস, আর্নিংস, ওটা কোনো কিছুর সাথে যাচ্ছিল না। মনে হচ্ছিল যে এই জিনিসটা বুঝতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হচ্ছে। সো দ্যাট ইজ ম্যাক্রো। আচ্ছা আর একটু আসি, ধরেন আমি যদি সাপোজ আপনাদের ক্লাসে সবার মান্থলি এক্সপেন্ডিচার খুঁজে বের করতে চেষ্টা করছি, জুবাইরের মান্থলি এক্সপেন্ডিচার কতটুকু, আশিকের মান্থলি এক্সপেন্ডিচার কতটুকু, আহাদের মান্থলি এক্সপেন্ডিচার কতটুকু, ফারজানার কতটুকু, এইভাবে সবার আমি ধরেন একটা একটা এক্সেল শিট বানালাম, সেখানে সবাই সবার মান্থলি এক্সপেন্ডিচার লিখছে। সো যখন আমি আমার ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এর স্টুডেন্টদের মান্থলি এক্সপেন্ডিচার বের করতে যাচ্ছি, দ্যাটস মাইক্রো, বিকজ আই এম নট টকিং অ্যাবাউট ইন্ডিভিজুয়াল, আই এম টকিং অ্যাবাউট 39 স্টুডেন্টস। বাট আমি স্পেসিফিকলি যদি জুবাইর বা মাইনুল বা নুজহাত তার ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে অর্থাৎ তার মান্থলি এক্সপেন্ডিচার নিয়ে কথা বলি, দ্যাট ইজ মাইক্রো। আমি কি ডিফারেন্সটা বোঝাতে পেরেছি? দ্যাট মিনস ম্যাক্রো মানে কি, যখন সবার অ্যাক্টিভিটিস কথা বলবো দ্যাট ইজ ম্যাক্রো, আর যখন শুধু আমি আমার অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো ওটা হচ্ছে গিয়ে হোয়াট, ওটা মাইক্রো। সো সরি, তো এটাই ছিল হচ্ছে দুটার মধ্যে বেসিক ডিফারেন্স। তাহলে আমি এখন একটু ডেফিনেশনটা দিব, দেওয়ার পর আরেকটু এক্সাম্পল দিব। সো ওই যে বলেছিলাম যে মাইক্রোটা লিখবো, এই যে ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স একটা পেজ নিব, নিয়ে ওই যে মাইক্রো ইকোনমিক্স এর নিচে একটা ছোট্ট স্পেস রাখবো, সেই স্পেসটাতে লেখেন মাইক্রো ইকোনমিক্স, এই একই ভাবে লিখবেন ইজ এ পার্ট অফ ইকোনমিক্স। যদি না বুঝতে পারেন তখন আমাকে অবশ্যই কোশ্চেন করবেন। মাইক্রো ইকোনমিক্স is a part of economics. Microeconomics is a part of economics which studies. Microeconomics is a part of economics. Microeconomics is a part of economics which studies how household, HOUSEHOLD, household. Microeconomics is a part of economics
which studies household, এই যে আমি লিখেও দেখাচ্ছি, তাকে দেখতে পাচ্ছেন স্যাররা? স্ক্রিনে কি এটা দেখা যাচ্ছে? আমি যে হাউসহোল্ড লিখলাম, হ্যাঁ দেখা যাচ্ছে। Yes, ma'am. হাউসহোল্ড এখানে একটা ব্র্যাকেটে লেখেন হচ্ছে গিয়ে, সরি এখানে একটা ব্র্যাকেটে লেখেন হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল স্ল্যাশ দিয়ে লেখেন হচ্ছে কনজিউমার। ঠিক আছে, মানে হাউসহোল্ডের দুটো নাম হতে পারে। আমরা কোথাও এটাকে ইন্ডিভিজুয়াল হিসেবেও দেখতে পারি, এখানে কোথাও আমি এটাকে কনজিউমার হিসেবেও দেখতে পারি, দুটোই হচ্ছে গিয়ে আমি হাউসহোল্ড বুঝবো। তো কি লিখলাম, কি বললাম, মাইক্রো ইকোনমিক্স ইজ এ পার্ট অফ ইকোনমিক্স which studies how household in a bracket individual or consumer and firms, FIRMS and firms, একইভাবে ফার্মস যখন আমি লিখবো FIRMS ফার্মস, ব্র্যাকেটে লেখেন হচ্ছে গিয়ে প্রোডিউসার, ঠিক আছে? প্রোডিউসার মানে যে প্রোডিউস করে, which means সাপ্লায়ার, এটাকে আমি বোঝাচ্ছি। সো ফার্মস লেখার পর ইন এ ব্র্যাকেট লেখা হচ্ছে প্রোডিউসার, দেন ব্র্যাকেট ক্লোজ, তারপরে লেখেন হচ্ছে মেক ডিসিশনস and how they interact in market. Make decisions and how they interact মানে একজন আরেকজনের সাথে সম্পর্কযুক্ত in market. সো তার মানে মেইনলি আমরা কি পড়বো মাইক্রোইকোনমিক্স এ? মাইক্রোইকোনমিক্স obviously it's a part of economics which studies how household means the individual or the consumer like us, আমরা সবাই ইন্ডিভিজুয়াল বা আমরা সবাই কনজিউমার, হ্যাঁ আমরা একটা ফ্যামিলি বিলং করি। or the firms means হচ্ছে যারা প্রোডিউসার, লাইক আমি আপনাদের ক্লাসের প্রোডিউসার। সো how household and firms make decisions and how they interact in the মার্কেটে, অর্থাৎ একটা অর্থনৈতিক ব্যবস্থাতে আমরা কিভাবে একজন আরেকজনের সাথে আমাদের সম্পর্কটা দেখাবো, যে আমরা কিভাবে কাজগুলো করি, এই বিষয়গুলো দেখাবো, সেটা হবে হচ্ছে গিয়ে মাইক্রো ইকোনমিক্স। আচ্ছা, নাও ম্যাক্রোতে চলে যাই। তো একইভাবে ম্যাক্রো ইকোনমিক্স তো সবাই লিখেই রেখেছেন, ওটার নিচে যে আবার একটা ছোট্ট জায়গা রাখতে বলেছে, সেখানে লেখেন একই প্রথম স্টার্টআপটা একই রকম হবে, ম্যাক্রো ইকোনমিক্স ইজ এ পার্ট অফ ইকোনমিক্স which studies, এতটুকু পর্যন্ত আসেন, which studies অতটুকু লিখে আসেন। Macroeconomics is a part of economics Macroeconomics is a part of economics which studies the economy wide phenomena, which studies the economy wide phenomena, এভাবে লিখবেন, which studies the economy wide phenomena including inflation, এই ইনফ্লেশনটা যখন লিখবেন ব্র্যাকেটের মধ্যে লিখবেন, বাংলাতে লিখবেন, তাতে বুঝতে পারবেন এটা কি। লেখেন মূল্যস্ফীতি, including inflation, unemployment, and economic growth. আবারও বলছি, macroeconomics is a part of economics which studies the economy wide phenomena including inflation means মূল্যস্ফীতি, আমি একটু এক্সপ্লেইন করব what is inflation, including inflation, unemployment তো আপনারা জানেনই, and economic growth একটা খুব কমন নাম, যেটা আমরা পেপার খুললেই টিভি খুললেই নামটা দেখতে পাই, দ্যাট ইজ কি? প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি। ইকোনমিক গ্রোথ বলতে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি বুঝি। সো এগুলো নিয়ে
যখন কথা বলবে তখন হচ্ছে কি আমি সেটাকে ম্যাক্রো ইকোনমিক্স বলি। সো ফার্স্ট অফ অল আগে একটু বুঝে নেই যে ইনফ্লেশন কি। সাপোজ in current Bangladesh the inflation rate is 5%, আমি ধরে নিলাম যে বাংলাদেশে ইনফ্লেশন রেট 5%, একটু বেশি এটা, এই জন্যই বললাম যে ধরলাম 5%। সো 5% ইনফ্লেশন রেট মিনস আমার যত প্রোডাক্ট আছে মার্কেটে, যা প্রোডাক্ট থাকুক, এটার দাম ধরেন সাপোজ লাস্ট ইয়ার জুবাইর একটা পেন কিনেছিল 10 টাকা দিয়ে, এই বছর যখন ইনফ্লেশন রেট 5% হয়ে যাবে, তার মানে এই 10 টাকার উপরে, এই 10 টাকার উপরেও তাকে হচ্ছে গিয়ে 5% হারে দাম পরিশোধ করতে হবে, 5% হারে কিছু একটা প্রাইস দেখাতে হবে, তখন সেটাকে হচ্ছে গিয়ে আমি মানে এই হারে প্রোডাক্টের দাম বেড়ে যাবে, এটাকে আমরা সাধারণত ইনফ্লেশন দিয়ে বুঝাই থাকি। সো এটার মানে হচ্ছে, একটু ওয়েট, একটু রিমুভ করে দিই। সো যেটা বলছিলাম যে সাপোজ আমাদের দেশে যদি এখন ইনফ্লেশন রেট 5% থাকে, which means আমি আমার প্রত্যেকটা প্রোডাক্ট আমি যা কিনবো, এই যে বললাম যে গত বছর উনি একটা পেন কিনেছেন 10 টাকা দিয়ে, সেটার দামও কিন্তু হচ্ছে গিয়ে 5% হারে বাড়বে। সো 10 টাকা থেকে 5% হারে যদি বেড়ে যায়, এটা দাম হয়ে যাবে হচ্ছে 11.5 টাকা। সো এটা হচ্ছে দাম বাড়লো। এখন আপনি ভাবলেন যে আর জুবাইর একা কিনছে, ওরা হয়তো দাম বাড়ে নাই, তানভীর হয়তো চিন্তা করছে যে আমার তো আর দাম বাড়বে না, আমার দাম যা ছিল তাই আছে। কিন্তু না তানভীর, আপনিও যেটা কিনতে যাবেন, সাপোজ ধরেন আপনি আপনি 1 কেজি চাল কিনতে গিয়েছিলেন, সাপোজ ধরে নিচ্ছে চালের কেজি 100 টাকা। সো এই 100 টাকা কেজি 100 টাকা যে পার কেজি চাল, 100 টাকা যে চালের কেজি, সেটা হচ্ছে গিয়ে যখন আপনি 5% হারে ইনফ্লেশন বাড়ছে, তার মানে এই চালের কেজি হয়ে যাবে হচ্ছে 111.5 টাকা। সো এই যে দেখেন, আপনাকে কিন্তু অতিরিক্ত, আপনি 1 কেজি চালই কিনছেন, কিন্তু মূল্যস্ফীতি যতটা বাড়ছে, মূল্যস্ফীতি বলে হচ্ছে গিয়ে ইনক্রিজ ইন এভারেজ প্রাইস লেভেল। সো মূল্যস্ফীতি যে হারে বাড়তে থাকে, সে হারে হচ্ছে গিয়ে প্রোডাক্টের দাম বাড়ে, এবং এটার ইম্প্যাক্ট দেখেন আমাদের সবার উপরে পড়ছে। আপনাকেও মূল্যস্ফীতির কারণে অত পার্সেন্ট হারে বেশি দাম দিতে হবে, আমাকেও মূল্যস্ফীতির কারণে সেই পার্সেন্ট হারে বেশি দাম কিন্তু দিতে হবে। সো মূল্যস্ফীতির কারণেই কি ওই যে আমাদের মানে টাকার মান বাড়ে কমে অন্য দেশের সাথে? হ্যাঁ, এই যে আরো ভালো বুঝতে পারছে, এক্সচেঞ্জ রেট অনেকটা ডিপেন্ড করে, দেন হচ্ছে কি আপনার সেভিংস ডিপেন্ড করবে। টাকার মানটা বাড়াটা একটু ডিফিকাল্ট এটা দিয়ে এক্সপ্লেন করা, তবে আমি আপনার সেভিংস এর কথা বলতে পারি। কিভাবে? সাপোজ স্যার কে প্রশ্ন করেছেন এটা তো বুঝি নাই, তাহলে আপনাকে নাম দিয়ে এক্সাম্পল দেন। সাপোজ আমি মেহেদির নাম দেখতে পাচ্ছি সবার ফার্স্টে, ধরে নিলাম মেহেদির মান্থলি আর্নিং 100 টাকা। এখন ইনফ্লেশন বাড়ুক বা কমুক, ওর তো আর্নিং বাড়ছে না, আর্নিং 100 টাকা 100 টাকাই থাকছে। এখন ইনফ্লেশনের কারণে ধরেন তার প্রতি মাসে 1 কেজি করে চাল কিনতে হয়, 1 কেজি চালের দাম ছিল 50 টাকা, তো সে 50 টাকা দিয়ে চাল কিনতে, বাকি 50 টাকা সেভ করতে হয়। ইনফ্লেশনের কারণে চালের দাম হয়ে গেল 70 টাকা, তাহলে কি হলো, তার সেভিংস কমে গেল না? এখন সে 70 টাকা দিয়ে চাল কিনছে আর বাকি 30 টাকা সেভ করছে। সো নরমালি ইনফ্লেশন বাড়লে যেটা হয়, আমাদের ইনকাম তো বাড়ে না, সো দ্যাট আমরা কিন্তু একটা ভালনারেবল সিচুয়েশনে যাবে, আমাদের সেভিংসটা ফল করতে থাকে, আমাদের সেভিংসটা কমতে থাকে, এই ধরনের একটা ঘটনা ঘটে। সো এরকম অনেক কিছুই ঘটে। তো ওই টার্মগুলো আমরা হচ্ছে কি দেখেন, আমি কিন্তু আমার ইন্ডিভিজুয়ালি এখানে আমি এফেক্টেড না, এখানে আমরা সবাই এফেক্টেড, এবং সবার অ্যাক্টিভিটিস নিয়ে কিন্তু ইনফ্লেশন রেট এট আদার্স আমরা কিন্তু মেজার করি। আমি আপনাদেরকে ইভেন ইনফ্লেশন রেট ক্যালকুলেশন করা শেখাবো, যে কিভাবে আমরা ইনফ্লেশন রেট ক্যালকুলেশন করতে পারি। এগুলো যখন আমরা করতে যাব, সেখানেও আমরা দেখবো যে এখানে আমার ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস এর কোনো কাজ নেই, এখানে একটা গ্রুপ ওয়াইজ আমরা কাজ করছি। সো দ্যাট ইজ ম্যাক্রো ইকোনমিক্স, মানে আমি আমার কথা না, পুরো একটা ইকোনমির সিচুয়েশন নিয়ে যখন কথা বলবো সেটাই হবে ম্যাক্রো। ম্যাডাম কিন্তু প্রতিদিন মুদ্রাস্ফীতিতেও বা মুদ্রাস্ফীতি যেটা ম্যাডাম, সেটা তো দেখা যায় যে একটা সার্টেন টাইম পর পর পুরো দেশের ইকোনমিক্সটা হিসাব করা হয়, কিন্তু দেখা যায় আমরা অনেক সময় দেখি যে প্রতিদিন ডলারের মান কমে বাড়ে, প্রতিদিন বাংলাদেশের টাকার সাথে ইউরোর মান বাড়ে কমে। আচ্ছা, সেটাও তো ম্যাডাম মুদ্রাস্ফীতির জন্যই। ওটা ইনফ্লেশন রেট সাথে অ্যাডজাস্ট করে কিনা রেগুলার বেসিসে আমি জানি না। আমি যেটা জানি, আমাদের দেশে এক্সচেঞ্জ রেটে দুটো পলিসি আছে, একটা হচ্ছে ফিক্সড এক্সচেঞ্জ রেট আর একটা হচ্ছে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। আমরা ফ্লোটিংটাকে ফলো করি, মানে প্রোডাক্টের প্রাইসের সাথে সাথে সেটা চেঞ্জ হতে থাকে। সো মূল্যস্ফীতি আসলে কিন্তু আমি ফিক্সড হিসেবে ধরে রাখতে পারি না, মূল্যস্ফীতিটা আমাদের প্রতিদিনই বাড়ে কমে। সো ওই কারণে যেহেতু প্রোডাক্টের দামও বাড়ে কমে, সো আমাদের এক্সচেঞ্জ রেটটাও চেঞ্জ হতে থাকে।
কিন্তু যদি ফিক্সড হতো, কিছু কিছু দেশ আছে যারা ফিক্সড এক্সচেঞ্জ রেট ফলো করে, সেখানে এমন হতো যদি প্রোডাক্টের দাম কমে একদম মানে ধরেন ইনফ্লেশন আর ডিফ্লেশন চলে আসলো, যেখানে আপনি কম দামে অতিরিক্ত প্রোডাক্ট পাবেন, তারপর আপনার এক্সচেঞ্জ রেট চেঞ্জ হতো না। আবার ইনফ্লেশনও যদি চলে আসতো, যে অনেক বেশি ইনফ্লেশন, যেখানে আপনি অনেক বেশি দামে প্রোডাক্ট কিনছেন, তখনও চেঞ্জ হতো না। তো এটা ইকোনমিক পলিসির উপর ডিপেন্ড করে। আমাদের দেশ যেটা ফলো করছে সেই ওয়েজ আমরা যাচ্ছি, যে আমাদের দেশে আপনার ফিক্সডটাকে ধরে আগাচ্ছে, এইটা হচ্ছে ব্যাপার। সো আমার মনে হয় আমি দুটো টপিক সম্পর্কে বুঝাতে পেরেছি, যে হোয়াট ইজ মাইক্রো এন্ড হোয়াট ইজ ম্যাক্রো। আমরা এতক্ষণ পর্যন্ত শুধু পড়লাম হচ্ছে গিয়ে যে ইকোনমিক্সটা কি, এবং এটা দুটো ব্রাঞ্চের সম্পর্কে যেটা আছে সেটা সম্পর্কে পড়লাম। আচ্ছা, আমার ক্লাসে একজন টুইটি বার্ড জয়েন করেছে। টুইটি বার্ড, আপনি কি একটু আনমিউট হবেন কাইন্ডলি? জি ম্যাডাম, আমি ধরে নিচ্ছি আপনি ম্যাডাম। সো আপনি কি বুঝেছেন এতক্ষণ পর্যন্ত আমি যা পড়িয়েছি? কে টুইটার? ম্যাডাম না, বোধহয় স্যার হতে পারে। আচ্ছা, আমি তো আসলে টুইটি বার্ড নাম দেখে ভেবেছি এটা ম্যাডাম। সো ম্যাডাম, আপনি কি বুঝেছেন আমি ক্লাস যা নিলাম, কি পড়াচ্ছি? যে আপনার নাম যে টুইটি বার্ড হিসেবে সেভ হয়ে আছে, এখন সমস্যা হয়ে গেল, আপনার অ্যাটেন্ডেন্স নাম আসবে টুইটি বার্ড। তো আমি টুইটি বার্ড নামে কাকে অ্যাটেন্ডেন্স দিব বলেন? ম্যাম, আমি তো হচ্ছে আইডি নাম্বারটা অ্যাড করতে পারি নাই। আমার গত সেমিস্টারটা ড্রপ ছিল, আসলে আজকে ফার্স্ট টাইমে জুমে অ্যাড হয়েছে আর কি। তো আমি নামটা পরে করে দিব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি জাস্ট এখানে যেটা করতে পারবেন, জাস্ট নিজের পার্টিসিপেন্ট লিস্টে যে নিজের নামটা খুঁজে বের করবেন, লিখে ওখানে ক্লিক করলে দেখবেন যে রিনেম অপশন আসে, ওখান থেকে নাম আর আইডিটা মানে নামটা চেঞ্জ করে ফেলেন। আচ্ছা, আপনি কি ক্লাস থেকে বুঝতে পেরেছেন এতক্ষণ পর্যন্ত যা করলাম আমরা? জি ম্যাম, আমি নোট করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপর আমরা যেটাতে যাচ্ছি, জি বলেন। জি ম্যাম, আমি তো ফোন থেকেও কানেক্ট আছি, আবার পিসি থেকেও কানেক্ট আছি। তো সেক্ষেত্রে আমার মানে এটা কিভাবে হবে, মানে প্রেজেন্ট আসলে কিভাবে কি ইফেক্ট পড়বে? দুইটা আইডি যদি সেম হয়, দুইটা আইডি সেম হলে আপনাকে একটা আইডি থেকে কাউন্ট করে দেওয়া হবে। যেমন আমি কিন্তু দুটো আইডি থেকে কানেক্টেড, আমি যখন ইউনিক আইডি হিসেবে অপশন দিব, তখন হচ্ছে গিয়ে আমাকে একটা আইডি থেকে শো করবে, এবং হচ্ছে গিয়ে আমাকে অ্যাটেন্ডেন্স মানে আমার টাইমিংটা ওইভাবে কাউন্ট হবে। এটা আমি বলেছি, এটা অলরেডি আমি ক্লাস শুরুতে বলেছিলাম যে এটা কিভাবে হয়। আচ্ছা, এরপরে আসি, এগুলো আসলে ব্রাঞ্চেস না, এটা জাস্ট কিছু টাইম ফ্রেম নিয়ে আমি কথা বলবো, এটা নিয়ে কোনো স্টাডি করতে হবে না। সো দেখেন, এতক্ষণ ধরে আমি যাই বলি না কেন, আমি এখন পর্যন্ত কিন্তু ইকোনমিক্স এর কোনো হিস্ট্রি নিয়ে বলি না, আর আমি বলি না যে হু ইজ দ্য ফাদার অফ ইকোনমিক্স। সো এখানে যদি আপনি নোটিস করেন, সরি আমার গলা কেমন যেন বসে বসে যাচ্ছে। এখানে যদি আপনি নোটিস করেন, এখানে আমরা একটা নাম দেখতে পাচ্ছি, এই যে অ্যাডাম স্মিথ। সো উনি হচ্ছেন গিয়ে, উনাকে আমরা বলি হচ্ছেন গিয়ে হি ইজ দ্য ফাদার অফ ইকোনমিক্স। ওকে, সো অ্যাডাম স্মিথ যেটা করেন সেটা হচ্ছে গিয়ে 1776 এ উনি একটা বুক লিখেন, এটার নাম ছিল হচ্ছে গিয়ে ওয়েলথ অফ নেশন। সো উনি একটা বুক লেখেন, এটার নাম ছিল হচ্ছে ওয়েলথ অফ নেশন, এটা অ্যাডাম স্মিথ লেখেন। সো উনি এই বইটাতে, যখন অ্যাডাম স্মিথ এই বইটা লিখছেন আজ থেকে 300 বছরেরও অধিক সময় পূর্বে, হিসেব করে দেখেন। সো ওই সময়ের বেসিসে, ওই সময় ছিল যে ফিউডালিজমের সময়, সাম্রাজ্যবাদ যেটাকে আমরা বলে থাকি, এক রাজা আর এক রাজাকে অ্যাটাক করতো, তার কান্ট্রি দখল করে নিত, সব রিসোর্স অ্যাকুমুলেট করে নিয়ে চলে আসতো। So he wants to find out the answer, what's the reason behind this resource accumulation. So from that he wrote a book, it's about it's about the resource accumulation and what's the reason behind our desire, demand, utility, something, এই বেসিক টপিক গুলো যেটা ইকোনমিক্স এর, সেগুলো নিয়ে উনি এক্সপ্লেন করার চেষ্টা করেন। এবং তার এই বইয়ের মাধ্যমে ইকোনমিক্স একটা নতুন একটা মানে জ্ঞান অর্জনের একটা নতুন শাখা হিসেবে আবির্ভূত হয়, যেটা এখন আমরা অনেকটাই সিস্টেমেটিক ফর্মে আমরা পড়ে থাকি। সো এবং ইকোনমিক্স কিন্তু এমন একটা সাবজেক্ট, চিন্তা করেন যে 6টা বিষয়ের উপরে প্রতি বছর নোবেল প্রাইজ দেওয়া হয়, তার মধ্যে একটা হচ্ছে কি ইকোনমিক্স। সো এটা আপনারা বুঝতেই পারছেন যে এই সাবজেক্টের ইম্পর্টেন্সটা কত বেশি। সো
সো তখন এই জন্য তাকে হচ্ছে গিয়ে ফাদার অফ ইকোনমিক্স বলা হয়, এবং এই যে তার এই সে তার ইকোনমিক্স এর কনসেপ্ট গুলো ওয়েলথ অফ নেশন বুকটাতে লিখে থাকেন। তার পাশে আরেকজনের নাম আমরা দেখতে পাচ্ছি, ডেভিড রিকার্ডো। উনি কে? এটাও একটা প্রশ্ন হতো যে রিকার্ডো স্যারটা আবার কে? তো রিকার্ডো হচ্ছে গিয়ে অ্যাডাম স্মিথ ছিল 1776 এ। উনি মেইনলি ইনভিজিবল হ্যান্ড, ডিমান্ড, সাপ্লাই এগুলোর উপরে আইডিয়াস গুলো দিয়েছিলেন। রিকার্ডো থিওরি দিয়েছিলেন হচ্ছে গিয়ে ওয়েজ রেটের উপরে। আপনি যখন মার্কেটে এন্ট্রি করবেন আপনার ওয়েজ রেটটা কেমন হবে, আপনাকে কত সময় কাজ করতে হবে, এই ধরনের বিষয়গুলো নিয়ে তারা থিওরি দিয়েছে। তারা হচ্ছে খুবই, ওই যে আমরা ক্লাসিক্যাল বলতে কি বুঝি, যে পুরাতন সং বুঝি না, ক্লাসিক্যাল সংস বলতে বুঝি যে একদম পুরাতন আমলে যে গানগুলো আমরা those are classical songs. So এই অ্যাডাম স্মিথ বা রিকার্ডো তাদেরকে আমরা ক্লাসিক্যাল ইকোনমিস্ট বলছি, বিকজ তারা হচ্ছেন গিয়ে এই পুরাতন সময়ের মানুষ। তারা ওই সময় হচ্ছে গিয়ে আমাদেরকে ইকোনমিক্স থেকে আগে বাড়াতে আমাদেরকে সাহায্য করেছে। পরবর্তীতে আমরা যে সময়টা পাই সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স। নিও ক্লাসিক্যাল ইকোনমিক্সদের মধ্যে আমার পছন্দের ইকোনমিক্স হচ্ছে আলফ্রেড মার্শাল। মার্শালের নাম শোনার কথা আপনাদের, বা ফিজিক্সে কিছু ক্ষেত্রে মার্শালের নাম আসে, আমি এটা একদম শিওর না, কিন্তু ওনার কিছু অবদান আছে ওই জন্য বললাম। তো ওনার কিছু অবদান আছে এই জন্য বললাম যে ওই সময় যারা ইকোনমিস্ট হতো তারাই ফিজিক্স নিয়ে স্টাডি করতো, এই জন্য তো বললাম যে উনি হচ্ছেন নিও ক্লাসিক্যাল ইকোনমিস্ট। তো নিও ক্লাসিক্যালদের কাজ কি ছিল? নিও ক্লাসিক্যালরা অ্যাকচুয়ালি যেটা করেছিল সেটা হচ্ছে কি তারা ক্লাসিক্যাল ইকোনমিক্সদের থিওরিটাকে আরো একটু রিফরমেশন করেছিল, আরো বেশি ভালোভাবে বিল্ড আপ করার চেষ্টা করেছিল। সো মার্শাল বলেন, তারপরে হচ্ছে গিয়ে ওয়ালরাস বলেন, হিক্স বলেন, তারা হচ্ছেন গিয়ে নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স। তাদের মেইনলি যেটা আমরা, তাদের মেইন অবদান আমি যেটা দেখতে পারি ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন এই থিওরিতে। ইউটিলিটি হচ্ছে গিয়ে যে একটু বারবার বলছিলাম যে ডিজায়ার, আমার যে স্যাটিসফ্যাকশন, চাহিদা পূরণ, এই বিষয়গুলো হচ্ছে গিয়ে ইউটিলিটি দিয়ে এক্সপ্লেন করা যায়। এই ধরনের টপিক গুলো হচ্ছে গিয়ে এই এই নিও ক্লাসিক্যাল ইকোনমিক্সদের কাছ থেকে শিখে আসছে। তো দেখেন এতক্ষণ পর্যন্ত যা বলছিলাম সব মাইক্রো সেন্স নিয়ে, ম্যাক্রো নিয়ে কিচ্ছু বলি নাই। এই 1930s আমরা জানি যে ইউএস ইকোনমিতে একটা খুব বড় ধরনের একটা কলাপস হয়েছিল 1930s, আমরা যেটা নাম জানি হচ্ছে গ্রেট ডিপ্রেশন। এই গ্রেট ডিপ্রেশনের সময় আপনার হচ্ছে গিয়ে সরি, এই গ্রেট ডিপ্রেশনের সময় একজন আপনার ইউএস এর ইকোনমিস্ট যার নাম হচ্ছে জন মেইনার্ড কেইনস, উনি দেখালেন যে এই গ্রেট ডিপ্রেশনটা হওয়ার পিছনে রিজনটা অ্যাকচুয়ালি আনএমপ্লয়মেন্ট না, এবং কিভাবে একটা ক্রিয়েটেড ওয়েতে আনএমপ্লয়মেন্টটাকে অ্যারাইজ করা হয়েছে, এবং এই কারণে একটা ইকোনমি ফল করছে, যে কারণে দেশের মানুষ না খেয়ে মরে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন হচ্ছিল। এবং উনি পুরো ইকোনমিটাকে তোলার জন্য একটা গভর্নমেন্টের ইন্টারভেনশনের কথা বললেন, যেটাকে উনি নাম দিলেন হচ্ছে কিক স্টার্ট। এরকম বললেন যে ছোট ছোট কিছু প্রণোদনা, যে আমাদের গভর্নমেন্ট যেটা করছে ছোট ছোট প্রণোদনার মাধ্যমে হচ্ছে গিয়ে ইকোনমিটাকে আমি ত্বরান্বিত, ইকোনমিক অ্যাক্টিভিটিসটাকে ত্বরান্বিত করতে পারি, যা সেই ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট রেটটা কমে আসবে, দেশের ইকোনমিটা ভালো হবে। সো এই যে কেইনসের যে থিওরিটা আমরা পেলাম এবং কেইনসের যে কথাগুলো আমরা পেলাম, এই ওনাকে এরপর উনি যেহেতু ম্যাক্রো বেসিসের কথা বললেন, তো আমরা সাধারণত কেইনসকে ম্যাক্রো ইকোনমিক্স এর ফাদার হিসেবে জেনে। সো মাইক্রো ইকোনমিক্সটা হচ্ছে গিয়ে মেইনলি অ্যাডাম স্মিথেরই অবদান। অ্যাডাম স্মিথ হচ্ছেন গিয়ে আমাদের মাইক্রো ইকোনমিক্স এর ফোর ফাদার, এবং অ্যাডাম স্মিথ ছিলেন একজন ক্লাসিক্যাল ইকোনমিস্ট। পরবর্তীতে নিও ক্লাসিক্যাল ইকোনমিস্ট আসেন, যারা কিনা ক্লাসিক্যালদের থেকে থিওরি গুলো নিয়ে ফাউন্ডেশন বিল্ড আপ করেন, এবং এখন যে এরাটা চলছে এটাকে আমরা বলেছি কেইনসিয়ান ইকোনমিস্টের টাইম, অর্থাৎ কেইনসের যে থিওরিজ গুলো সে দিয়ে গেছে সেটাকে ফলো করে আসলে নতুন নতুন যে পলিসি গুলো আছে সেগুলো আমাদের চোখের সামনে আসছে। So next our topic is economic system. So একটু খাতায় কষ্ট করে আমরা একটু টাইটেল দিব ইকোনমিক সিস্টেম। টাইটেল দেওয়ার পরে এইখানে এই ইয়াতে আসবেন না, এই ফরমেশন আসবে না, কারণ এখানে আমি একটু ফরমেশন করতে ভুল করেছিলাম। সো প্রথমে আপনি টাইটেল দিবেন হচ্ছে প্ল্যান্ড ইকোনমি, এবং এইটা সুবিধা হচ্ছে গিয়ে এই যে ব্লু কালার করা তো আপনারা জানেনই, যখন স্লাইডটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব এটাতে ক্লিক করলে আপনি হচ্ছেন কি উইকিপিডিয়াতে প্ল্যান্ড ইকোনমি ডেফিনেশন পেয়ে যাবেন, একেবারে মার্কেট ইকোনমি ডেফিনেশন পাবেন বা মিক্সড ইকোনমি ডেফিনেশন পাবেন। সো প্ল্যান্ড ইকোনমিটা কি? প্ল্যান্ড ইকোনমিতে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট উইল ডিসাইড, হ্যাঁ নামটাই বলে দিচ্ছে যে এই ধরনের ইকোনমিক সিস্টেমে কি হবে। ফার্স্টে আসবো আমরা প্ল্যান্ড ইকোনমিতে। So in planned economy, government will decide about the demand and supply of an economy.
অর্থাৎ আপনি কি কিনবেন, অর্থাৎ কার কি কি ডিমান্ড করবেন এটাও গভর্নমেন্ট ডিসাইড করবে, আপনি কি এবং মার্কেটে কি কি সাপ্লাই হবে সেটাও গভর্নমেন্ট ডিসাইড করবে। এই ধরনের ইকোনমি যখন আমি পাবো সেটাকে আমি বলবো হচ্ছে গিয়ে প্ল্যান্ড ইকোনমি। আপনি বলতে পারেন ম্যাডাম এই ধরনের ইকোনমি আছে কিনা, আমি বলবো হ্যাঁ ওয়ার্ল্ডেও আছে। যেমন চায়নাতে কিছু ক্ষেত্রে এটার আরেকটা নাম হচ্ছে সোশ্যালিজম। চায়নাতে কিছু ক্ষেত্রে যে কমিউনিস্ট পার্টি তো ক্ষমতায়, ওদের কিন্তু এই সোশ্যালিজমটা ফলো করে। এবং একদম আদর্শ প্ল্যান্ড ইকোনমি আছে হচ্ছে গিয়ে কিউবাতে। এছাড়া যদি আমাকে প্রশ্ন করেন, খুব সিম্পল একটা এক্সাম্পল দিতে পারি। ইন আওয়ার এডুকেশন, ইন আওয়ার টার্সিয়ারি এডুকেশন লেভেল, গভর্নমেন্ট ইউনিভার্সিটিজ আর আন্ডার প্ল্যান্ড ইকোনমি। এই যে আমি একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে স্টাডি করেছি, আমি জানি যে আমাদের কি কোর্স অফার হবে, কোন টিচার কোন কোর্স নেবে। এখানে আমাদের কোনো ডিসিশন আর কিছু না, 10টা কোর্স ধরেন অফার আছে, 10টার 10টাই আমাকে নিতে হবে। একটা তো পাস না করলে ইয়ার ড্রপ করে যাবে, এরকম। অর্থাৎ গভর্নমেন্ট থেকে সবকিছু ডিসাইড হতো, এখানে আমরা ডিসিশন মেকার হিসেবে থাকি না। এই ধরনের ইকোনমিকে আমরা সাধারণত প্ল্যান্ড ইকোনমি বলে থাকি। দেন দ্য নেক্সট ওয়ান ইজ মার্কেট ইকোনমি। মার্কেট ইকোনমি যেটার নাম বলতেছে হ্যান্ডস অফ সিস্টেম, অর্থাৎ এখানে আমি নিজেই ইনভলভ থাকবো। দ্যাট মিনস হেয়ার the demand will be decided by the consumer. That means আপনাদের মতো আমরা যারা হাউস হোল্ড আছি, ইন্ডিভিজুয়াল আছি, আমরা ডিসাইড করব যে what will be the demand. তাহলে সাপ্লাইটাকে ডিসাইড করবে obviously the firms, that means producer. সো এইভাবে যে ইকোনমিটা চলে সেটাকে আমরা বলি হচ্ছে কি মার্কেট ইকোনমি। এটার একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিজ অফ বাংলাদেশ। প্রাইভেট ইউনিভার্সিটিতে কি হচ্ছে, স্টুডেন্টরা ডিসাইড করছে কোন কোর্স নিবে, কিভাবে নিবে, কোন সেমিস্টার থাকবে, কোন সেমিস্টার ড্রপ করবে, এটা টোটালি তাদের ডিসিশন। ঠিক একই ভাবে অ্যাজ এ টিচার আমি কি করছি, আমি সাপ্লায়ার, এখানে আমি ডিসাইড করছি যে আমি কোন ক্লাস নিব, কতটুকু নিব, কোন সেমিস্টার কন্টিনিউ করব, কোন সেমিস্টার করব না, সেটা কিন্তু সব আমার ডিসিশন। সো দেখেন এখানে ডিসিশন মেকিং এ অন্য কারোর কিন্তু ডিসিশন নাই, এখানে আমার ডিসিশনটাই ইম্পর্টেন্ট। এই ধরনের ইকোনমিটাকে আমি বলবো হচ্ছে কি আপনার ইকোনমিক সিস্টেমটাকে আমি বলবো হচ্ছে কি মার্কেট ইকোনমি। ওকে, লাস্টলি যেটা আসছে সেটা হচ্ছে মিক্সড ইকোনমি। দিস ইজ দ্য মিক্সচার অফ প্ল্যান্ড ইকোনমি এন্ড মার্কেট ইকোনমি। সো এটার এক্সাম্পল হতে পারে যদি আপনি আমাদের দেশে উচ্চ শিক্ষার যে সিস্টেমটা যেটা সেটা বলতে পারেন, সেখানে পাবলিক ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি। সো কিছু ইউনিভার্সিটি প্ল্যান্ড ইকোনমিতে চলছে, কিছু ইউনিভার্সিটি মার্কেট ইকোনমিতে চলছে। সো সেটার মিক্স আপ হিসেবে আমরা আমাদের ইয়াটা পাচ্ছি, পুরো টোটাল আউটপুটটা পাচ্ছি। এবং আপনি যদি আমাকে প্রশ্ন করেন কোন ইকোনমিতে আসলে আউটপুটটা কেমন হয়, নরমালি প্ল্যান্ড ইকোনমিতে যেটা হয় আউটপুটটা লিমিটেড থাকে এবং এখানে মিসইউজ হওয়ার পসিবিলিটিস থাকে, যেহেতু যারা ডিসিশন মেকার তাদের ডিসিশন মেকিং এ প্রবলেম হলে সেখানে মিসইউজ হয়। যেমন বাংলাদেশে যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে, যতই হোক আপনারা হয়তো অনেক ইয়া করবেন, এখানে আমাকেও হয়তো দোষারোপ করতে পারেন, বাট আপনি জানেন আমি কিন্তু অনলাইনে ক্লাস নিতে খুবই পছন্দ করি। যে দেখেন আমি কত দ্রুত জিনিসগুলো আপনার সামনে নিয়ে আসতে পারছি, স্লাইডটা ওপেন করতে পারছি, যা যা লেখা দরকার আমি স্লাইডে লিখে যাচ্ছি, আমার কোনো ভিডিওস দেখাতে হলে ইনস্ট্যান্ট ভিডিওস দেখাতে পারছি, ফাইল শেয়ার করতে পারছি। অফলাইন ক্লাসে না এই সুবিধাগুলো পাওয়া যায় না। এবং আমি মনে করি যে খুব দ্রুত আপনার সাথে কানেক্টেড হওয়ার জন্য অনলাইন ক্লাস ইজ এ গুড প্ল্যাটফর্ম। এবং যেহেতু এখন আমাদের সেই সিচুয়েশন নাই আপনার অফলাইন ক্লাসে যাওয়ার, সো আমি কেন অনলাইনে যাব না। অথচ বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি গুলো কি করতেছে, 6 মাস ধরে ইউনিভার্সিটি বন্ধ করে বসে আছে। আপনি কি মনে করেন দিস ইজ এ ওয়াইজ ডিসিশন? ঢাকা ইউনিভার্সিটির মতো একটা পাবলিক ইউনিভার্সিটি যদি সেখানে ক্লাস হয় না, আমি নিজে আমার ইউনিভার্সিটি আমি জানি আমার ইউনিভার্সিটিতে ক্লাস হয় না, আমার ফ্রেন্ডরা অনেকে আমার ইউনিভার্সিটি টিচার, সবাই জানে তাদের ক্লাস নিতে হয় না, ক্লাস হচ্ছে না। তো ইজ ইট এ গুড সাইন? নো। সো নরমালি যেটা হয় যে প্ল্যান্ড ইকোনমিতে আউটপুটটা যদি ডিসিশন মেকাররা ভালো না হয়, প্ল্যান্ড ইকোনমির আউটপুটটা ভালো হয় না। কিন্তু মার্কেট ইকোনমিতে যেটা হয় এখানে একটা কম্পিটিশনের ব্যাপার থাকে, যে আমাকে ভালো করতে হবে বা আমাকে কম্পিটিশনে টিকে থাকে। দেখবেন যে আপনি এটা এখন অনেক স্টুডেন্টই স্বীকার করে, যদি আপনি কোয়ালিটির সাথে কম্পেয়ার করেন পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির, অনেক ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে অনেক কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করে। আমি নিজে অ্যাজ এ একাডেমিশিয়ান আমি এটা বলবো, আপনাদের জন্য যে পরিমাণ এফোর্ট দেওয়া হয়, যে পরিমাণ আপনাদেরকে টেক কেয়ার করে পাবলিক ইউনিভার্সিটিতে এর 1% করা হয় না। এবং সেটা আউটপুটটা কি হয় দেখা যায় যে অনেক এভারেজ লেভেলের স্টুডেন্ট আমরা হয়তো পাই, কিন্তু তাদেরকে এই যে বারবার চেষ্টা করতে করতে তাদের কিন্তু একটা পলিশ একটা স্টুডেন্ট হিসেবে তারা বের হয়। একটা সুন্দর এক্সাম্পল দিতে পারি এখানে, ধরেন একটা ভালো চারা গাছ, দুইটা চারা গাছ আমি লাগালাম, দুটাই খুবই একটা চারা গাছ বেশি ভালো, বেশ স্ট্রং,
আর একটা হচ্ছে কি একদম উইক। যেটা স্ট্রং চারা গাছ সেটাতে আমি পানিও দেই না, টেক কেয়ারও করি না, দেখবেন যে ওই চারা গাছটা কিন্তু বেশি বড় হবে না। কিন্তু যেটা একদম উইক চারা গাছ ছিল, মরে যাচ্ছিল, ওটাকে ধরেন একটা খুঁটি দিলাম, খুঁটি দিয়ে বেঁধে দিলাম, প্রতিদিন পানি দেই, মাঝে মধ্যে সার দেই, রেগুলার সানলাইটে নিয়ে যায় রাখছি, একসময় দেখবেন ওই উইক চারা গাছটাই কিন্তু বড় হয়ে আপনাকে ফলন দিবে। সো এটাই হচ্ছে এক্সাম্পল। পাবলিক ইউনিভার্সিটিতে দেখা যায় নার্চার করে না, নার্চার না করার কারণে অনেক বেশি ঝরে পড়ে স্টুডেন্টরা। আর প্রাইভেটে এখন যেটা হয় যে যেমনই পাক না কেন, উইক চারা গাছে উইক পাক আর স্ট্রং পাক, তাদেরকে নার্চার করার জন্য 100% চেষ্টা করে, যেটা কিনা পরবর্তীতে কাজে লাগে। সো এটা ছিল হচ্ছে মার্কেট সিস্টেম। আমরা এখন প্রশ্ন হতে পারে কি ধরনের মার্কেট সিস্টেম আমরা বিলং করি। এক একটা মার্কেট এক এক ধরনের, মানে একটা মার্কেট এক একটা ইকোনমিক সিস্টেম বিলং করে। লাইক আমি এডুকেশন মার্কেটের কথা বললাম, সেটাকে বললাম যে আমাদের দেশে এটা মিক্সড ইকোনমিতে আছে। একইভাবে আপনি যদি আমাদের দেশে ডেইলি নেসেসারিজ এর মার্কেটস বলেন, তো সেটা আমরা প্ল্যান্ড ইকোনমিতে পাবো। সো আজকে হচ্ছে আমরা এতটুকুই পড়বো। নেক্সট ক্লাসে হচ্ছে উই উইল টক অ্যাবাউট দ্য 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, এবং এই স্লাইডটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। সো সেখানে আমরা আসলে প্রিন্সিপাল গুলো দেখবো, এবং প্রিন্সিপালটা দেখানোর একটা রিজন আছে, বিকজ দেখেন এখানে প্রিন্সিপাল গুলো একটা মেইন পয়েন্ট ধরে আসছে। এখানে যেমন প্রথম যে 4টা প্রিন্সিপাল আমি পাবো, সেই প্রথম আমি যে 4টা প্রিন্সিপাল পাবো, এই 4টা প্রিন্সিপাল হচ্ছে গিয়ে একটা মেইন পয়েন্ট ধরে আগায়, সেটা হচ্ছে হাউ পিপল মেক ডিসিশন, অর্থাৎ আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কিভাবে ডিসিশন মেক করবেন সেটা নিয়ে কিন্তু কথা বলবে। দেন যখন আমি আমার নেক্সট প্রিন্সিপালটাতে যাব, সেটাতে আমরা দেখবো হচ্ছে ইট উইল ফোকাস অন দ্য টপিক দ্যাট ইজ হাউ পিপল উইল ইন্টারাক্ট উইথ ইচ আদার। সো এটার আন্ডারে আরো 3টা প্রিন্সিপাল পাবো। এন্ড দ্য লাস্ট প্রিন্সিপাল, এটা হচ্ছে যে বলেছিলাম যে হাউ ইকোনমি ওয়ার্ক অ্যাজ এ হোল, সেটা নিয়ে কথা বলবো, এবং এটা থেকে আলাদা আলাদা প্রিন্সিপাল গুলো পাবো। এবং প্রত্যেকটা যে আমি বললাম যে আমি হচ্ছে গিয়ে এটাকে কি বলে ওভাররাইট করে রেখেছি। সো যখন এটা পাবেন, এটাকে জাস্ট ক্লিক করলেই দেখবেন যে উইকিপিডিয়ার লিংকটা চলে আসতেছে, সো দ্যাট আপনি উইকিপিডিয়াতেও এটা নিয়ে স্টাডি করতে পারবেন, এবং এটার জন্য আপনার ওপেন অ্যাক্সেস অবভিয়াসলি আছে। সো নাও আমরা একটু ওপেন ফোরামে যাব, অর্থাৎ আপনাদের কোশ্চেন আনসার গুলো নিব। তো আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। ম্যাম, আজকে সকালে যতটুকু ক্লাস নিতে পারছেন, আমাদের কি ততটুকু ক্লাস নিতে পারছেন? হ্যাঁ সেম, আমি এই জন্যই হচ্ছে আপনাদের আগালাম না, কারণ আপনাদের আমি আর একটু শেষ করতে পারতাম, কিন্তু যেহেতু ওদের শেষ করিনি, আপনাদেরও করব না। জি ম্যাম, এভাবেই যাব। প্যারালালি যাওয়াটাই বেটার। হ্যাঁ একদম প্যারালালি যাব, ওদেরও এই এতটুকুই পর্যন্ত শেষ হওয়া আছে, দেন হচ্ছে গিয়ে প্রিন্সিপালে যাব নেক্সট দিন, আপনাদেরও একই শেষ করব। ম্যাডাম, এই যে চ্যাপ্টার 1 এর আমরা 14 নম্বর স্লাইড পর্যন্ত পড়লাম, তো এখানে যে আমরা ইকোনমিক ডেফিনিশন পড়লাম, দুই ইকোনমিক ব্রাঞ্চ পড়লাম, আর ইকোনমিক সিস্টেম গুলো পড়লাম, টাইপস। তো প্ল্যান্ট ইকোনমি, মার্কেট ইকোনমি আর মিক্স ইকোনমি সম্পর্কে আমরা বিশদভাবে পড়ে নেব আর কি। হ্যাঁ হ্যাঁ, নিজেরা পড়ে নেবেন। আচ্ছা, আমাকে ডিবি থেকে যেটা প্রশ্নটা করেছে একটা, এটা একটু খুব ইন্টারেস্টিং প্রশ্ন ছিল, আমি এটার অ্যানসার দিয়ে দিচ্ছি আপনারা যদি নাও করে থাকেন। ওদের প্রশ্ন ছিল যে ম্যাডাম এটা তো নন ডিপার্টমেন্টাল কোর্স, আমাকে মেমোরাইজেশনে যেতে হবে কিনা টপিক গুলোতে। কোনো টপিকে যদি মেমোরাইজেশনে যেতে হয়, আমি না মেনশন করে দেবো যে এগুলা স্যার একদম মেমোরাইজ করে ফেলতে হবে, এটা আমি বলি। আজকে আমি যা যা পড়েছি এখানে মেমোরাইজেশনে কিছু ছিল না, আপনাকে যদি বুঝে কনসেপ্ট ক্লিয়ার, আমি অবভিয়াসলি কোশ্চেনটা তো ওরকমই হবে যে ডিফাইন ইকোনমিক্স অর ডিফাইন মার্কেট ইকোনমি, বাট আমি এক্সপেক্ট করব যে আপনি যেটা বুঝেছেন সেই কথাটা লিখবেন, এবং যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে ইউ উইল গেট দ্য মার্কস। সাপোজ আমি ইকোনমিক্স এর ডেফিনেশন চাইলাম, ধরেন জুবাইর লিখেছে যে ইকোনমিক্স মিন্স ইট উইল ডিলস হাউ উই আর গোয়িং টু manage our unlimited ones with our limited resources, কথা কিন্তু ঠিক আছে, মার্কস পেয়ে যাবে। আবার ধরেন তানভীর লিখেছে যে deals with money related activities where how society manages its scarce resources, তাও কিন্তু ডেফিনেশন ঠিক আছে, তাও মার্কস দেব। এখন ধরেন মিস্টার এ সে লিখলো economics is a part of science, it talks about money, কথা কিন্তু হইল না, বুঝতে পারছেন? তখন কিন্তু মার্কসটা পাবেন না। কনসেপ্ট একই রেখে আমরা নিজেদের ভাষা লিখব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, ক্লিয়ার হওয়ার পরে যদি কাছাকাছিও যায়, মানে আমি যদি পড়ে বুঝতে পারি যে এই ছাত্রটা বুঝেছে যে এই জিনিসটা আমি আসলে কি বুঝাতে চেয়েছি, দেন ইউ উইল গেট দ্য মার্কস। আমি মেমোরাইজেশনটা যদি লাগে, আমি ওটাও বলছি, মেমোরাইজেশন যে একেবারে লাগবে না আমাদের কিছু ক্ষেত্রে তা না, যখন লাগবে তখন হচ্ছে গিয়ে আমি অবশ্যই
আমি অবশ্যই আপনাদেরকে বুঝাই বলবো যে এই জায়গাটা একটু মেমোরাইজ করতে হবে, যদি মেমোরাইজের বিষয় চলে আসে। আমি যে শেষ টপিকটা আমরা পড়লাম যে 10টা কি জানো ম্যাডাম, 10টা প্রিন্সিপাল, 10 প্রিন্সিপাল, এখন আমি আসি নাই যেটাতে। ও এখন এটা ডিটেইলসলি পড়ানো হয়নি? না না, এটা ডিটেইলস পড়ানো হয়নি, এবং এটা কি সবগুলো প্রিন্সিপাল সাধারণত আমি একসাথে পড়াই না, সরি ভুল বলছি, সবগুলো প্রিন্সিপালের উপর সেম ইম্পর্টেন্স দেই না। যে যে প্রিন্সিপালটা আমি বলবো, বলাই থাকবে যে এই প্রিন্সিপাল গুলো একটু ভালোভাবে পড়বেন, এবং সেই প্রিন্সিপাল গুলোর উপরে দেখা যাবে আমি কোশ্চেন করবো, সেগুলো বলে দিই, তো ওইভাবে যাবেন। আর একটু আমাকে আরো কয়েকটা ক্লাস নিতে দেন, আই হোপ আমি আপনাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার করতে পারবো যে আসলে কিভাবে আমি ক্লাসগুলো কন্টিনিউ করি এন্ড আদার্স। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমাদের তাহলে আবার নেক্সট ওয়েডনেসডে দেখা হবে, সবাই ঠিকঠাক মতো থাকলে। আর অবশ্যই বাসায় থাকবেন, এখন আমাদের অবস্থা বেশ খারাপ, সো এটা কনসিডার করে সবাই বাসায় থাকবেন। আর কোনো কোশ্চেন যদি থাকে অবভিয়াসলি আমাকে মেসেঞ্জার গ্রুপে নক করবেন, আমি যখন ফ্রি থাকবো অ্যান্সার দিয়ে দিব। আর আপনাদের জন্য আলাদা প্লেলিস্ট ক্রিয়েট করে আজকের মধ্যে আমি এই ভিডিওটা আপলোড করে দিব, ক্লাসের রেকর্ডেড ভার্সন, বাট শুধুমাত্র আমাদের মেসেঞ্জার গ্রুপটা সেম থাকবে। ওকে, সবাই তাহলে ভালো থাকবেন। ম্যাডাম একটা কোশ্চেন ছিল, ভুলে গেছিলাম ম্যাডাম। ওই যে ম্যাডাম ট্রি প্ল্যান্টেশনের একটা অ্যাসাইনমেন্ট বলছিলেন না, তো এটা কি প্রত্যেক উইকে সেলফি দিতে হবে? হচ্ছে 7 ডেজ হচ্ছে আমি টাইম দিয়েছি, তাই না, যে 7 দিন এখনো লাগানোর জন্য। হ্যাঁ, এখন আপনি চারা গাছ সংগ্রহ করবেন, যারা ঢাকায় আছেন চারা গাছ সংগ্রহ করেন, একদম র সিড লাগানো হয়েছে, এটা তো টাইম নেবে। একবার সিড থেকে শুরু, সিড থেকেও যদি শুরু করেন, সিড থেকে তো বের হয়ে যায় 3-4 দিনের মধ্যে। না ম্যাম, অঙ্কুর বের হয়ে যায়, মানে ছোট্ট পাতা যেটা বলে, যেটা কুড়ি যেটা, সেটা তো বের হয়ে যায়, অঙ্কুর উদ্যম তো হয়ে যায় 5-3-4 দিনের মধ্যে। সো ওইটা হলেও হবে। সিডও যদি লাগান কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম মাটিতে যে ছোট ধনেপাতা এইসব এগুলোর সাথে ধনেপাতাও লাগাতে কিভাবে পারেন, আমি তো বলেছি ধনেপাতা লাগাতে পারেন। ম্যাডাম এগুলোর সাথে সেলফি দেব কিভাবে ম্যাডাম? মাটিতে শুয়ে মাটিতে শুয়ে হাতে গাছ দেখা গেলে সেলফি দেওয়ার দরকার নেই, তোমার গাছের ছবি দিলেই হচ্ছে, তখন তো গাছের ছবি দিবেন। ঠিক আছে, মানে মাটি তৈরি পাশে কাগজে আইডি লিখে দিলে। আমি কিন্তু একটা টবে শুধু একটা আইটেম দিয়েছি, আর একটা টবের মাটি আমি রেডি করিনি, কারণ এটা এখন সার করতে হবে, এটার ভিতরে মানে সার করার জন্য এটার মাটিটাকে অন্তত কয়েকদিন রাখতে হবে। ম্যাম এটা রেকর্ডে না থাকলে মনে হয় ভালো হয়। আচ্ছা, আমি এটা